আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা অণুজীব বায়োলজি প্রথম পত্র চতুর্থ অধ্যায় অণুজীবের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস ভাইরাস। তো ভাইরাসের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো সলভ করব। আমরা এমসিকিউগুলো এমনভাবে সলভ করব যেন ইনশাল্লাহ প্রতিটা এমসিকিউ থেকে কমপক্ষে 4 থেকে 5টা নতুন ইনফরমেশন জানতে পারো। এবং এক একটা এমসিকিউ শুধু একটা এমসিকিউ না, ওই এমসিকিউ এর প্রতিটা অপশন ভিত্তিক বিস্তারিত সলভ করার চেষ্টা করব। দেখো, সর্বপ্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? অণুজীব অধ্যায়টাতে আমরা মেইনলি দুইটা টপিকস নিয়ে আলোচনা করি, ভাইরাস ও ব্যাকটেরিয়া। ভাইরাস, আমরা প্রথম ভাইরাস সম্পর্কে একটু বেসিক আলোচনা করি। দেখো, ভাইরাস একটা ল্যাটিন শব্দ। এই যে ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, একটা ল্যাটিন শব্দ। ভাইরাস অকোষীয়। ভাইরাসের দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিকস, দুইটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস অকোষীয়। নাম্বার 2, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ভাইরাসকে দেখা যায় না। ভাইরাসকে দেখতে হলে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয়, যে কারণে ভাইরাসকে বলা হয় আলট্রা মাইক্রোস্কোপিক বা অতি আণুবীক্ষণিক। ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে মোটামুটি বৈশিষ্ট্য, মেইনলি পার্থক্য এই দুইটা। তোমাকে সিকিউ কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে আটকানোর জন্য তোমাকে বলবে এ একটি অণুজীব যা অকোষীয় অতি আণুবীক্ষণিক, বি একটি অণুজীব যা আদিকোষীয় আণুবীক্ষণিক। তো যখন বলবে অকোষীয় অতি আণুবীক্ষণিক, দ্যাট মিনস ভাইরাস। আর আদিকোষ দিয়ে তৈরি প্রোক্যারিওটিক সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, তাকে বলা হয় ব্যাকটেরিয়া। তো ভাইরাসের আমরা বিশাল বড় একটা বিজ্ঞানী লিস্ট মুখস্থ করতে হয়, তাই না? তো দেখো, সর্বপ্রথম কি বলছে, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি। আচ্ছা ভাই, রাসায়নিক প্রকৃতি মানে কি? রাসায়নিক প্রকৃতি মানে হচ্ছে ভাইরাসের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, বাহিরে থাকে হচ্ছে প্রোটিন আবরণ। ভাইরাসের বাহিরে থাকে প্রোটিন আবরণ, যে প্রোটিন আবরণটাকে আবার বলা হয় ক্যাপসিড। এইটাই হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি। মনে রাখবা, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। আমরা প্রাণীদের বডিতে ডিএনএ আরএনএ দুইটাই পাওয়া যায়, কিন্তু ভাইরাসের বডিতে কখনো ডিএনএ আরএনএ একসাথে পাওয়া যায় না। ভাইরাসের বডিতে কিছু ভাইরাস আছে শুধু ডিএনএ পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড হিসাবে, কিছু ভাইরাস আছে শুধু আরএনএ পাওয়া যায়। আমরা জানি যে ভাইরাসের বডিতে ডিএনএ পাওয়া যায় ওদেরকে বলে ডিএনএ ভাইরাস, আর যাদের দেহে আরএনএ পাওয়া যায় ওদেরকে বলে আরএনএ ভাইরাস। তো দেখো, ভাইরাসের এই এত সুন্দর একটা রাসায়নিক প্রকৃতি কিভাবে তৈরি, এটা প্রথম বর্ণনা করছে দুইজন বিজ্ঞানী, এফসি বাউডেন ও এন ডব্লিউ পিরি। তো দেখো, এখানে ভাইরাসের অন্য যে বিজ্ঞানীগুলোর নাম দেওয়া আছে, তো ওনাদের সম্পর্কে আর কি কি জানতে পারি। দেখো, এফসি বাউডেন, এন ডব্লিউ পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। তারপরে দেখো, আমরা যদি আরেকটু দেখি যে ভাইরাসকে প্রথম ব্যাকটেরিয়া থেকে পৃথক করছে। পৃথকরে ইংরেজিতে কি বলা হয়? দেখো, পৃথকরে বলা হয় সেপারেট। আমি এরকম করে মনে রাখতাম, এস ফর সেপারেট, এস ফর স্ট্যানলি। তাহলে ভাইরাসকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে পৃথক করেন বিজ্ঞানী স্ট্যানলি। তাহলে এই যে দেখো, বিজ্ঞানী স্ট্যানলি কি করছে? ভাইরাসকে ব্যাকটেরিয়া থেকে পৃথক করেন। স্ট্যানলি সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। মনে রাখবা, বিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলে ভাইরোলজি, আর এই ভাইরোলজির জনক বলা হয় বিজ্ঞানী ডব্লিউ.এম স্ট্যানলিকে। দেখছো? তো এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন নতুন জানতে পারলাম, ডব্লিউ.এম স্ট্যানলি যাকে বলা হচ্ছে ভাইরোলজির জনক। পরবর্তীতে দেখো, আবার দেখো, বিজ্ঞানী গেল, উনি কি করছে ভাইয়া? দেখেন, বিজ্ঞানী গেল ওনার সম্পর্কে জানা যায়, উনি বলছে এইচআইভি ভাইরাস, এইডস রোগের কারণ এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গেল। তো দেখো, তুমি চাইলে এটা এভাবে মনে রাখতে পারো, ধরো কেউ এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তো এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া মানে এইডস রোগী। একজন লোকের যদি এইডস হয়, ও কি থাকবে নাকি গেল? যে আমরা বললাম যে গেল, কি হয়ে গেল? এইডস হয়ে গেল। তো এইডস রোগের ভাইরাসের নামে এইচআইভি ভাইরাস। আরেকজন বিজ্ঞানী দেখেন, বিজ্ঞানী মেয়ার কি করছে? দেখো, বিজ্ঞানী মেয়ার সম্পর্কে বইয়ে দেওয়া আছে, আবুল হাসান স্যারের বইয়ে দেখবা। উনি প্রথম টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছে চুপ যে দাগ বিশিষ্ট রোগ হয়, এটাকে টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ সম্পর্কে বলছে। তো দেখো, আমরা একটা এমসিকিউ সলভের সাথে মোটামুটি এখানে বাউডেন, পিরি, ওনারা দুইজন রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে, এটা জানতে পারছি। বিজ্ঞানী গেল এইচআইভি ভাইরাস আবিষ্কার করছে, এটা জানতে পারছি।
বিজ্ঞানী মেয়ার উনি কি করছে এটা জানতে পারছি, ঠিক আছে। তো আমাদের মোটামুটি প্রথম এমসিকিউ শেষ। আমরা প্রথম একটা এমসিকিউ সলভের মাধ্যমে অনেকগুলো এমসিকিউ সম্পর্কে জানতে পারছি। দেখো নাম্বার 2, ভাইরাসের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? ভাইরাসের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? কোশ্চেনের অ্যান্সার কিন্তু আগের এমসিকিউ হয়ে গেছে আমাদের। ভাইরাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? প্রথমেই বলছি ভাইরাস সম্পর্কে মহা গুরুত্বপূর্ণ দুইটা শব্দ। ভাইরাস সম্পর্কে মহা গুরুত্বপূর্ণ দুইটা শব্দ। নাম্বার 1, ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস হচ্ছে অকোষীয়। নাম্বার 2, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। ভাইরাস অতি আণুবীক্ষণিক, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না। ভাইরাসকে দেখার জন্য কি লাগবে? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। যে কারণে ভাইরাসকে বলা হয় আলট্রা মাইক্রোস্কোপিক বা অতি আণুবীক্ষণিক। তো দেখো ভাইরাস সম্পর্কে কোনটা প্রযোজ্য? অতি আণুবীক্ষণিক। বাকিগুলা প্রযোজ্য না। বাকিগুলা কার জন্য প্রযোজ্য? যে ভাইয়া বাকিগুলা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। বাকিগুলা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, বাকিগুলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। নাম্বার 1, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, অন্যদিকে ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। ভাইরাস হচ্ছে অকোষীয়, ব্যাকটেরিয়া হচ্ছে কি আদিকোষীয়, প্রোক্যারিওটিক। হ্যাঁ, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক, আদিকোষীয়, ঠিক আছে। তো আমরা আগের একটা এমসিকিউ থেকে এটার অ্যান্সার পেয়ে গেছি। দেখো তো নেক্সট, ভাইরাস যা দ্বারা গঠিত। কোয়েশ্চেন নাম্বার 1 থেকে হয়ে গেছে। ভাইরাস কি দ্বারা গঠিত? ভাইরাসের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকে প্রোটিন আবরণ। প্রথম এমসিকিউ আমরা আলোচনা করছি। তাহলে কি দেওয়া তৈরি? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। আমরা যদি আবার বলি ভাইরাসের ভিতরে থাকে কি? যে ভাই ভিতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আবার নিউক্লিক অ্যাসিড যে কোনো একটা, দুইটা একসাথে থাকে না। ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। ডিএনএ থাকে অথবা কি আরএনএ থাকে। আর ভাইরাসের বাহিরে কি থাকে? যে ভাই বাহিরে থাকে হচ্ছে প্রোটিন আবরণ। ভাইরাসের বাহিরে থাকে প্রোটিন আবরণ। ভাইরাসের বাহিরে থাকে প্রোটিন আবরণ। আবার দেখেন এই যে প্রোটিন আবরণটা, এই প্রোটিন আবরণটা কি নামে পরিচিত? মনে রাখবা, প্রোটিন আবরণটা হচ্ছে ক্যাপসিড নামে পরিচিত। যে এই যে প্রোটিন আবরণ, এই প্রোটিন আবরণটাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিড রোগ সৃষ্টি করতে পারে। ক্যাপসিড কি হিসেবে কাজ করে? বইয়ে দেখবা দেওয়া আছে, ক্যাপসিড অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ক্যাপসিড অ্যান্টিজেন হিসেবে কাজ করে। প্রোটিন আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। প্রোটিন আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। তাহলে ভাইরাস যা দ্বারা গঠিত কি? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। ভাইরাস যা দ্বারা গঠিত কি হবে? প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। ভাইরাস প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, ঠিক আছে। আমরা একটা কোশ্চেন বিস্তারিত ইলাবোরেশন করার কারণে পরপর 3টা কোশ্চেন প্রথম কোশ্চেন থেকে পেয়ে গেছি। তো দেখো নেক্সট, তারপরে দেখো জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কোনটা? নতুন কোশ্চেন, জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কোনটা? দেখো এই যে ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, এই ভাইরাসের মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, কিছু জড় বৈশিষ্ট্য আছে। ভাইরাস যখন কোষের বাহিরে থাকে এটা জড় পদার্থের নেই বৈশিষ্ট্য দেখায়। যে ভাইরাসের দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য। ওইখানে দেওয়া আছে ভাইরাস কি অকোষীয়, কেলাসিত করা যায়, ভাইরাস বেপিত হয়, ভাইরাসের মধ্যে কোনো পুষ্টিক্রিয়া নাই। এগুলো হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। আবার দেখবা ভাইরাস যদি কোনো কারণে তোমার বডিতে প্রবেশ করতে পারে, ও কী করে? সংখ্যা বৃদ্ধি করে। এই যে সংখ্যা বৃদ্ধি করতে পারা, এটা তো একটা জীবীয় বৈশিষ্ট্য। একটা চেয়ার এই জায়গায় রেখে গেছো, কয়েকদিন পরে আসলে কি দেখবা এটা কি হচ্ছে কোনো সংখ্যা বৃদ্ধি করতে পারছে? তো সংখ্যা বৃদ্ধি করতে পারা কি? যে ভাইয়া সংখ্যা বৃদ্ধি করতে পারাটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। আবার তোমার বডিতে ধরো একটা এইচআইভি ভাইরাস ঢুকলো, তো এইচআইভি ভাইরাস যখন তোমার বডিতে ঢুকবে, একটা থেকে তো অনেকগুলো ভাইরাস হবে, তার মানে সংখ্যা বৃদ্ধি করছে। 2 নাম্বার, যে নতুন ভাইরাসগুলো তৈরি হবে, ভাইরাসগুলো কি হবে? এইচআইভি ভাইরাসেই। তার মানে কি নতুন ভাইরাসগুলো হুবহু মাতৃভাইরাসের মতো। তো এইগুলো হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। দ্যাট মিনস ভাইরাসের মধ্যে জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য আছে। এই জন্য কোশ্চেনটা হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কোনটা? তো মনে রাখবা জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হচ্ছে ভাইরাস, যার মধ্যে জীবের বৈশিষ্ট্য আছে, জড় পদার্থের বৈশিষ্ট্য আছে। এই জন্য ভাইরাসকে বলা হয় জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু। তো এই সম্পর্কে আরেকটা ইনফরমেশন মনে রাখবা, অনেক আগে বিজ্ঞানী লোভ একটা কথা বলছে। দেখো ভাইরাস নিয়ে যখন ঝামেলা সৃষ্টি হয়েছে, কেউ বলতেছে এটা জীব, কেউ বলতেছে এটা জড়। তো তখন পরবর্তীতে বিজ্ঞানী লোভ বলছে ভাইরাস জীব না, জড় না, ভাইরাসই। জীব না, জড় না, ভাইরাসই। এই কোশ্চেনটা আসে প্রায় সময় যে ভাইরাসই, এই কথাটা কে বলছেন? ভাইরাস
ভাইরাসি, ভাইরাসি এই কথাটা কে বলছে? ভাইরাস এই কথা বলছে বিজ্ঞানী লোফ। ভাইরাসি এই কথা কে বলছে? বিজ্ঞানী লোফ। ঠিক আছে, ভাইরাসি বলছেন বিজ্ঞানী লোফ। তো দেখো নেক্সট আমরা যদি আর পরের কোশ্চেনে যাই, কোনটিকে কেলাসিত করা যায়? কোনটিকে কেলাসিত করা যায়? আমরা অণুজীব কোশ্চেন সলভ করতেছি, ভাইরাসের কোশ্চেন সলভ করতেছি। তো তোমার প্রথম এই কোশ্চেনটা দেখেই মাথায় চলে আসছে কোনটাকে কেলাসিত করা যায়? ভাইরাস। ধরো তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে গেছো, বা হচ্ছে বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ। তো বোর্ড যখন পরীক্ষা দিবা, বুটানি পরীক্ষা, ওই দিন কি তোমার শুধু ভাইরাসের উপর পরীক্ষা হবে? তোমার তো পুরা বুটানি সবগুলো অধ্যায়ের উপর পরীক্ষা হবে। বা ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে গেছো, ওইখানে কি ভাইরাস জানতে হবে, ব্যাকটেরিয়া জানতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমার মাথায় থাকতে হবে। তো দেখো কোনটাকে কেলাসিত করা যায়? অ্যান্সার হবে ভাইরাস। এখন দেখো আমরা যদি ভাইরাসের বৈশিষ্ট্য দেখি, কোনটাকে কেলাসিত করা যায়, তো ওই কোনটাকে কেলাসিত করা যায় ওইখানে দেখবা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আছে। এই যে একটু আগে বলছি, ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, প্লাস কি আছে? কিছু জড় বৈশিষ্ট্য। আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? ভাইরাসের জড় বৈশিষ্ট্য সব না বোধক। দেখবা ভাইরাস কোষ দিয়ে তৈরি না, দ্যাট মিনস অকোষীয়, পুষ্টিক্রিয়া নেই, জীবদেহের বাইরে বাঁচতে পারে না, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজম নেই, সব না। শুধু 5টা বৈশিষ্ট্য আছে যেগুলো ভাইরাসের জড় বৈশিষ্ট্য কিন্তু পজিটিভ বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য কিন্তু কেমন? পজিটিভ বৈশিষ্ট্য। তো চাইলে এরকম করে মনে রাখতে পারো, আমি এরকম করে মনে রাখতাম, ভাইরাসের জড় বৈশিষ্ট্য কিন্তু পজিটিভ বৈশিষ্ট্য। কত সব, দেখো এই কত সব এই শব্দটা দিয়ে চাইলে মনে রাখতে পারো কত সব, যে এরা হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য কিন্তু পজিটিভ বৈশিষ্ট্য। কত সব ক দিয়ে মনে রাখবা কেলাসিত করা যায়। ক দিয়ে মনে রাখবা কি? ভাইরাসকে কেলাসিত করা যায়। তো ততে কি মনে রাখবা? তলানীকরণ করা যায়। ততে হচ্ছে তলানীকরণ। দন্তস্ব থেকে দুইটা, একটা হইল সাসপেনশন, আরেকটা দন্তস্ব থেকে মনে রাখবা, আমি এরকম করে এদিকে লিখি, সেন্ট্রিফিউজ। সাসপেনশন, সেন্ট্রিফিউজ। আর ব দিয়ে মনে রাখবা বেপন। ভাইরাসকে বেপন করা যায়। তো ভাইরাসের মধ্যে জীবীয় বৈশিষ্ট্য আছে, জড় বৈশিষ্ট্য আছে। জীবীয় বৈশিষ্ট্য কি দেখে মনে রাখবা? বেশিরভাগ ক্ষেত্রে জীবীয় বৈশিষ্ট্যের শেষে না যুক্ত থাকে, কিন্তু 5টা ব্যতিক্রম। 5টা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবা? যে বেশিরভাগ জড় বৈশিষ্ট্যের ক্ষেত্রে না যুক্ত থাকে। আবার 5টা জড় বৈশিষ্ট্য আছে যেগুলো পজিটিভ। কোন 5টা? চাইলে তোমরা এরকম কত সব দিয়ে মনে রাখতে পারো। কেলাসিত করা যায়, তলানীকরণ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন করা যায়, বেপন করা যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জড় এবং পজিটিভ বৈশিষ্ট্য। ঠিক আছে, তো কোনটাকে কেলাসিত করা যায়? অ্যান্সার কি হবে? ভাইরাস। কোনটাকে কেলাসিত করা যায়? অ্যান্সার হবে ভাইরাস। কোনটাকে কেলাসিত করা যায়? অ্যান্সার হবে ভাইরাস। ঠিক আছে, তো নেক্সট কোনটাকে কেলাসিত করা যায়? অ্যান্সার হবে কি? ভাইরাস। দেখো নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? তো আমরা প্রথম এই জিনিসটা বুঝি যে ভাই রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি। দেখো রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি, দেখো ডিএনএ থেকে আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটাকে বলে ট্রান্সক্রিপশন। এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, যাকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, ট্রান্সলেশন। এখন দেখো রিভার্স, রিভার্স মানে কি? উল্টা। উল্টা মানে কি? এমআরএনএ থেকে ডিএনএ তৈরি, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকেই বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে বলে ভাইয়া রিভার্স ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে ডিএনএ তৈরি, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন কোশ্চেনটা হচ্ছে কোনটাতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। তো আমরা প্রথম বুঝলাম রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করা। মনে রাখবা রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে এইচআইভি ভাইরাসে। রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে কোন ভাইরাসে? এইচআইভি ভাইরাস। আচ্ছা ভাইয়া এইচআইভি ভাইরাসে কি আছে যে কারণে এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? দেখো এইচআইভি ভাইরাসে একটা এনজাইম থাকে, বুঝছো? এইচআইভি ভাইরাসে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভি ভাইরাসে যে এনজাইমটা থাকে, এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ।
এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। কোনো ওয়ার্ডের শেষে এস যুক্ত থাকে, এস মানে এনজাইম। যে কোনো শব্দের শেষে এস যুক্ত থাকলে এনজাইম বোঝায়, ওস যুক্ত থাকলে শর্করা বোঝায়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, সুক্রোজ, অ্যামাইলোজ, সেলুলোজ। আবার কোনো শব্দের শেষে এস যুক্ত থাকলে এনজাইম বোঝায়, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ, লাইপেজ, সেলুলেজ। এখানে একটা পাইলাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি এনজাইম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এইচআইভি ভাইরাসে থাকে, সেই কারণে ওদের রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। তো দেখো এই কোয়েশ্চেনটার বাইরেও তোমার সেম কোয়েশ্চেনটা আবার আরেকভাবে আসতে পারে। রিভার্স ট্রান্সক্রিপশন যাদের ঘটে ওদেরকে বলা হয় রিট্রোভাইরাস, ওদেরকে বলে রিট্রোভাইরাস। তাহলে ভাই রিট্রোভাইরাসের এক্সাম্পল কি? রিট্রোভাইরাসের এক্সাম্পল সেম এইচআইভি ভাইরাস। তাহলে যদি তোমাকে কোয়েশ্চেন করে নিচের কোনটা রিট্রোভাইরাস, তাহলে রিট্রোভাইরাসের এক্সাম্পল কি হবে? এইচআইভি ভাইরাস। তাহলে কোয়েশ্চেনটা কতভাবে আসতে পারে? নাম্বার 1, নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম পাওয়া যায়? এইচআইভি ভাইরাস। নাম্বার 2, নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? এইচআইভি ভাইরাস। নাম্বার 3, নিচের কোনটি রিট্রোভাইরাসের উদাহরণ? এইচআইভি ভাইরাস। ঠিক আছে, তো একটা কোয়েশ্চেন থেকে আমরা ইম্পর্টেন্ট 3টা কোয়েশ্চেন পড়ে ফেলছি। রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিট্রোভাইরাস। দেখো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখো, একক সূত্রক ডিএনএ ভাইরাস কোনটি? দেখো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই বলছি যে ভাইরাসের দেহের ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ অথবা আরএনএ, কখনো কিন্তু দুইটা একসাথে থাকে না। যখন ডিএনএ থাকে তখন আরএনএ থাকে না, আরএনএ থাকলে ডিএনএ থাকে না। আবার এই যে ডিএনএ, আমরা জানি ডিএনএ কয় সূত্রক? দ্বিসূত্রক। যে ভাইয়া ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একক সূত্রক। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। ভাইরাসের ক্ষেত্রে কখনো কখনো এইরকম হয়, বুঝছো? ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এই যে ডিএনএ ভাইরাস আবার দুই রকম হইতে পারে, ডিএনএ এবং নর্মাল ডিএনএ। এটাকে বলে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ দ্বিসূত্রক, নর্মাল ডিএনএ দ্বিসূত্রক। কিন্তু কিছু ভাইরাস আছে ওরা ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে তৈরি, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে, কিন্তু সুতা থাকে কয়টা? একটা। এটাকে বলে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, ডিএনএ একক সূত্রক। তাহলে একটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, একটা হচ্ছে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড একক সূত্রক। আবার দেখো আরএনএ ভাইরাসও সেম, নর্মাল আরএনএ ভাইরাস। আরএনএ নর্মাল কেমন? সিঙ্গেল স্ট্র্যান্ড। তা আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্র্যান্ড এসএস। আবার আরএনএ ভাইরাসের মধ্যে হালকা ব্যতিক্রম আছে, কিছু আরএনএ ভাইরাস আছে যারা কি ডাবল স্ট্র্যান্ড। তাহলে এদেরকে কি বলে? আরএনএ ডিএস, আরএনএ ডিএলস ডাবল স্ট্র্যান্ড। আমরা এই 3টা মনে রাখবো। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের এক্সাম্পল মনে রাখবো, ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডের এক্সাম্পল মনে রাখবো, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডের এক্সাম্পল মনে রাখবো। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেরটা মনে রাখবো না, বাকি 3টা মনে রাখবো। বাকি 3টা মনে রাখলে আমাদের ইনশাল্লাহ আমরা যেটাই আসবো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো দেখো ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, আমরা পরে আসি। ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড তোমার বইয়ের মধ্যে 2টা এক্সাম্পল আছে, 5x174, আরেকটারে বলা হয় M13 কোলিফাস। এরা হচ্ছে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড। ঠিক আছে, আরএনএ ডাবল স্ট্র্যান্ড দেখবা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, আরএনএ ডাবল স্ট্র্যান্ড 2টা এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে রিও ভাইরাস, আরেকটারে বলা হয় ধানের বামন রোগের ভাইরাস। একটা রিও ভাইরাস, আরেকটা ধানের বামন রোগের ভাইরাস। রিও ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস। নেক্সট আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড, অসংখ্য ভাইরাস। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হচ্ছে অসংখ্য ভাইরাস, আমরা এটা মুখস্থ করার দরকার নাই। বাকি 3টা মনে রাখলে এক্সট্রা যা আসবে আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড। ঠিক আছে, এখন দেখো ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। এই ডিএনএ ডাবল স্ট্র্যান্ড এই ডিএনএ ডাবল স্ট্র্যান্ড মনে রাখার জন্য একটা হচ্ছে যে আমরা চাইলে এরকম করে মনে রাখতে পারি, যে মোটামুটি দেখবা সবগুলা কোচিং সেন্টার, সবগুলা বই এই ছন্দটা ইউজ করে, টিপুর বাই T2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। দেখো টিপু দিয়া মনে রাখবা টিআইভি, পূর্ণরূপ কি ভাইয়া? টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস।
ভাই, ভাই দিয়ে মনে রাখবা ভেরিওলা, ভাই থেকে মনে রাখবা ভেরিওলা ভাইরাস। টি2 বলেই দিচ্ছে, টি2 ভাইরাস, টি2 ব্যাকটেরিওফাজ, টি2 ব্যাকটেরিওফাজ। ভ্যানিলা, ভ্যানিলা থেকে মনে রাখবা ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যানিলা থেকে কি মনে রাখবা ভ্যাকসিনিয়া ভাইরাস। ফ্রান্স, ফ্রান্স থেকে মনে রাখবা ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস। দেখো এলো, এলো থেকে মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ, এলো থেকে মনে রাখবা অ্যাডিনো হার্পিস, অ্যাডিনো হার্পিস, অ্যাডিনো হার্পিস, অ্যাডিনো হার্পিস। তাহলে টিপু মিন্স টিআইভি, ভাই থেকে বেরিওলা, টি2 ভ্যাকসিনিয়া, ফুলকপির মোজাইক ভাইরাস, আরেকটার সাথে অ্যাড করতে পারো হেপাটাইটিস বি ভাইরাস, এলো ফর অ্যাডিনো হার্পিস। তো এখানে কোশ্চেনটা কি, একক সূত্রক ডিএনএ ভাইরাস কোনটি? একক সূত্রক ডিএনএ। ব্যতিক্রমটা একটু আগে যেটা দেখছি, আমরা যদি একটু পিছনে যাই, একক সূত্রক ডিএনএ, ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড 5x174 M13 কোলিফাস। তাহলে একক সূত্রক ডিএনএ ভাইরাস কোনটা হবে? কোলিফাস। একক সূত্রক ডিএনএ ভাইরাস, একক সূত্রক ডিএনএ ভাইরাস কোনটা হবে? কোলিফাস। কোলিফাস হচ্ছে একক সূত্রক ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড। আরএনএ ভাইরাসকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, আরএনএ ডাবল স্ট্র্যান্ড। তো দেখো আরএনএ, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের মধ্যে কে কে ছিল? টিপুর বাই টি2 ভ্যানিলা থেকে ফ্রান্সে এলো, টিপু, টিপু ফর টিআইভি, বাই ফর ভেরিওলা, টি2 ভ্যানিলা থেকে ভ্যাকসিনিয়া, ফ্রান্স, ফ্রান্স ফর ফুলকপির মোজাইক ভাইরাস, এলো থেকে কি? অ্যাডিনো হার্পিস, এলো ফর অ্যাডিনো হার্পিস। আবার দেখো ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড দুইটা, 5x174 M13 কোলিফাস। আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড নর্মালটা আমরা মনে রাখবো না, আমরা বাকি তিনটা মনে রাখবো, এই বাকি তিনটার বাদ দিয়ে যা আসবে আমরা আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড দেখাই দিব। আরএনএ ডাবল স্ট্র্যান্ড, আরএনএ ডাবল স্ট্র্যান্ডের মধ্যে কয়টা আছে? দুইটা, রিও ভাইরাস, আরেকটা হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস। একটা হচ্ছে রিও ভাইরাস, আরেকটা কি? ধানের বামন রোগের ভাইরাস। ঠিক আছে, তো চলো নেক্সট। তো মোটামুটি আমরা এই কোশ্চেনের মাধ্যমে নিউক্লিক অ্যাসিডের প্রকার শেষ। ঠিক আছে, আমরা এই কোশ্চেনের মাধ্যমে কি করছি? নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ মোটামুটি শেষ করে ফেলছি। নিউক্লিক অ্যাসিডের প্রকার অনুযায়ী, নিউক্লিক অ্যাসিডের প্রকার অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ, নিউক্লিক অ্যাসিডের প্রকার অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ আমাদের মোটামুটি এটা শেষ। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডের প্রকার অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ। চলো নেক্সট। দেখো কোনটা আরএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস? সেম একটু আগে যা পড়ে আসছে এখান থেকে অ্যান্সার চলে আসছে। আরএনএ ভাইরাসকে কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, আরএনএ ডাবল স্ট্র্যান্ড। তো সিঙ্গেল স্ট্র্যান্ড অসংখ্য ভাইরাস, ডাবল স্ট্র্যান্ডের মধ্যে কে কে ছিল? রিও ভাইরাস, আরেকটা কি? ধানের বামন রোগের ভাইরাস। এখন এখানে কি বলছে? কোনটা আরএনএ ভাইরাস, ডিরেক্টলি বলছে কি কোনটা আরএনএ ভাইরাস। দেখো টি2 ফাজ হবে না, টিপুর বাই টি2, তো টি2 বাদ। হেপাটাইটিস বি, এটাও ডিএনএ ভাইরাস, একটু আগে পড়ে আসছি। ভেরিওলা, দেখো কি বলছে? ভেরিওলা, টিপুর বাই টি2 ভ্যানিলা, ভ্যানিলা দিয়ে কি বুঝাইছিলাম? ভেরিওলা। তাহলে বাদ আছে কি? টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। টি2 ব্যাকটেরিওফাজ তো হবে না, টিপুর বাই টি2, টি2 ব্যাকটেরিওফাজ। তারপরে কি? হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভাইরাস ও ডিএনএ ভাইরাস। দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে হেপাটাইটিস বি ভাইরাস, অপর নাম হচ্ছে হ্যাপা ডিএনএ ভাইরাস। এটা নিউক্লিক অ্যাসিড অনুযায়ী কেমন? ডিএনএ ভাইরাস। তারপরে দেখো ভেরিওলা, একটু আগে পড়ছি টিপুর বাই টি2 ভ্যানিলা থেকে ফ্রান্স এলো, ভ্যানিলা। বাই থেকে পড়াইছি ভেরিওলা, আরেকটা ভ্যানিলা থেকে কি পড়াইছি? ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। তো বাদ আছে কে? টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস কেমন? যে ভাই টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে, টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস আরএনএ ভাইরাস। তো দেখো নেক্সট, টোবাকো মোজাইক ভাইরাস আরএনএ ভাইরাস। নিচের কোনটা দণ্ডাকার ভাইরাস? চট্টগ্রাম বোর্ড 2023 এই কোশ্চেনটা আসছে। নিচের কোনটা দণ্ডাকার ভাইরাস? দেখো আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ,
আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদের মধ্যে বেশ কয়েকটা আকৃতি ছিল, গোলাকার, গোলাকার, দণ্ডাকার। আচ্ছা, আমি এটা হচ্ছে আলাদা করে লিখতেছি, পুরা ভাইরাসের প্রকারভেদটা আকৃতি অনুযায়ী প্রকারভেদটাই যদি দেখি, দেখো আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ, ঠিক আছে, আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ। তো সর্বপ্রথম আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদের মধ্যে কি কি আছে? দণ্ডাকার, 2 নম্বরে আছে গোলাকার, 3 নাম্বার হচ্ছে ব্যাঙাচি আকার, ব্যাঙাচি, যার আরেক নাম হচ্ছে ব্যাঙাটি, না সরি, ব্যাঙাচি ইংরেজিতে বলা হয় ট্যাডপোল শেপড। ব্যাঙাচিকে ইংরেজিতে কি বলা হয়? ট্যাডপোল শেপড। ইংলিশ টার্মগুলো জানতে হবে, কিন্তু অ্যাডমিশনে তোমাকে বাংলায় দিবে না, অনেক সময় ইংরেজিতে এমসিকিউ দিয়ে দিবে। নিচের কোনটা ট্যাডপোল শেপড, নিচের কোনটা ওভাল শেপড, নিচের কোনটা স্প্যারিক্যাল শেপড, ঠিক আছে? তো গোলাকার, দণ্ডাকার, তারপরে কি আছে? গোলাকার দণ্ডাকারের পরে ব্যাঙাচি আকার, গোলাকার দণ্ডাকার ব্যাঙাচি আকার, গোলাকার দণ্ডাকার ব্যাঙাচি আকার। তো দেখো গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচি আকার। আর কি আছে? ডিম্বাকার, ডিম্বাকার, ডিম্বাকার। হ্যাঁ, দেখো দণ্ডাকার, দণ্ডাকারগুলো চাইলে এরকম করে মনে রাখতো, মযুক্ত। দণ্ডাকার ভাইরাসগুলো হচ্ছে মযুক্ত। তোমার বইয়ে 3টা দণ্ডাকার ভাইরাসের নাম দেওয়া আছে। নাম্বার 1, প্রথম ম দিয়ে মনে রাখবা, মামস, মতে হচ্ছে মামস। 2 নাম্বার আরেকটা মতে মনে রাখবা, মোজাইক ভাইরাস, আরেকটা ম দিয়ে হচ্ছে মোজাইক ভাইরাস। এই যে মোজাইক ভাইরাস, বইয়ের মধ্যে দেখবা দেওয়া আছে, মোজাইক ভাইরাস 2 প্রকার, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস এখানেও ম আছে, আলফা আলফা মোজাইক ভাইরাস এখানেও ম আছে, মামস এখানেও ম আছে। তো দণ্ডাকার মিন্স ম থাকবে। বলো, দণ্ডাকার মানে কি যুক্ত থাকবে? ম যুক্ত ভাইরাস, এদেরকে বলতেছি দণ্ডাকার। তারপরে দেখো ব্যাঙাচি, আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? ব্যাঙাচি আকৃতির ভাইরাসের নামই চেঞ্জ করে দিছিলাম। ব্যাঙাচি থেকে মনে রাখতাম, ব্যাঙাচি থেকে মনে রাখতাম ব্যাঙাটি। আমি এই শব্দটা মনে রাখতাম, ব্যাঙাটি। আচ্ছা ভাই, এই শব্দের মানে কি? যে ব্যাঙাটি, এটার মানে কি? দেখো ব্যাঙাটি, ব্যাঙা দিয়ে মনে রাখতাম ব্যাঙাচি আকৃতির ভাইরাস, ব্যাঙাচি আকৃতির, ট্যাডপোল শেপড, যে ভাইরাসের দেহের 2টা অংশ, মাথা, লেজ। কোশ্চেনটা 3 ভাবে আসতে পারে। তোমাকে বলবে নিচের কোনটি ব্যাঙাচি আকৃতির ভাইরাস, নাম্বার 2 তোমাকে বলবে নিচের কোনটি ট্যাডপোল শেপড ভাইরাস, নাম্বার 3 তোমাকে বলবে নিচের কোন ভাইরাসটার দেহকে হচ্ছে 2 অংশে, মাথা ও লেজ অংশে ভাগ করা যায়। T4, T2, T2 ব্যাকটেরিওফাজ, T4 ব্যাকটেরিওফাজ, T6 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? তারপরে দেখো ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকার ভাইরাস, দেখো ডিম্বাকার একটা ভাইরাস আছে, নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো আজকে থেকে মনে রাখবা ইনফ্লুয়েঞ্জার নতুন নাম, যে ইনফ্লুয়েঞ্জার নাম হচ্ছে ইনফ্লুয়েন্ডা। আমি এরকম করে মনে রাখতাম, ইনফ্লুয়েঞ্জার নাম মনে রাখতাম ইনফ্লুয়েন্ডা। যে ভাই এটার মানে কি? দেখো ইনফ্লুয়েন্ডা মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আকৃতি আন্ডা, আন্ডা মানে কি? ডিম্বাকার। বল আন্ডা মানে কি? ডিম্বাকার। তো দণ্ডাকার ভাইরাস কি মনে রাখবা? ম যুক্ত থাকবে, মামস, মোজাইক। মোজাইক আবার 2 ধরনের, টোবাকো মোজাইক, আলফা আলফা মোজাইক। তারপরে দেখো ব্যাঙাচি আকৃতির, এই কোয়েশ্চেনটা 3 ভাবে আসতে পারে। ব্যাঙাচি বা ট্যাডপোল শেপড, বা বলবে নিচের কোন ভাইরাসটার দেহ মাথা ও লেজে বিভক্ত, কে? টি সিরিজভুক্ত, T2, T4, T6, T2 ব্যাকটেরিওফাজ, T4 ব্যাকটেরিওফাজ, T6 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? তারপরে দেখো আজকে নতুন 2টা ভাইরাসের নাম শিখিয়ে দিলাম তোমাদেরকে। ব্যাঙাচির নাম মনে রাখবা ব্যাঙাটি, ব্যাঙাটি, ব্যাঙাচি T2, T4, T6। তারপরে কি বললাম? ডিম্বাকার, ইনফ্লুয়েন্ডা, এরকম করে মনে রাখবা, ইনফ্লুয়েঞ্জা আন্ডা, আন্ডা মানে কি? ডিম্বাকার। তারপরে দেখো নেক্সট, দেখো ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েন্ডা নতুন করে শিখলাম। আবার দেখো ঘনক্ষেত্রকার, ঘনক্ষেত্রাকার, মনে রাখবা ঘনক্ষেত্রাকার ভাইরাস আছে তোমার বইয়ের মধ্যে 2টা। নাম্বার 1 হারপিস, নাম্বার 1 হচ্ছে হারপিস, নাম্বার 2 ভ্যাকসিনিয়া। নাম্বার 1 হারপিস, নাম্বার 2 কি? ভ্যাকসিনিয়া ভাইরাস। হারপিস ভ্যাকসিনিয়া, হারপিস ভ্যাকসিনিয়া, চাইলে এরকম করে মনে রাখতে পারো। আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? গণহারপিক, গণহারপিক, গণ থেকে কি? গণক্ষেত্রকার, গণ থেকে কি? গণক্ষেত্রকার। হারপিক, হারপিক, হারপিয়া হচ্ছে হারপিস, আর ক আসছে কই থেকে? ভ্যাকসিনিয়া থেকে। তো গণ হারপিক, গণ হারপিক, ঠিক আছে? তা আমাদের কিন্তু দণ্ডাকার চলে আসছে। দণ্ডাকারের মধ্যে আমাদের কোশ্চেন ছিল কি? নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস? তো দেখো প্রথম দণ্ডাকার ভাইরাস T2, T2,
T2 এটা কি আকার? এটা হচ্ছে ভাই ব্যাঙাচি আকার, এটা হচ্ছে ব্যাঙাচি আকার, এটা হচ্ছে ব্যাঙাচি আকার। টিটো ভাইরাস কি আকার? ব্যাঙাচি। টোবাকো মোজাইক, 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 এই যে দেখো টোবাকো মোজাইক, টোবাকো মোজাইক, ম চলে আসছে কিন্তু, টোবাকো মোজাইক, ম ম মানে কি? দণ্ডাকার। কোশ্চেন কি? নিচের কোনটা দণ্ডাকার ভাইরাস? নিচের কোনটা দণ্ডাকার ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, নিচের কোনটা দণ্ডাকার ভাইরাস কি হবে? টোবাকো মোজাইক ভাইরাস। ম আছে, এই টোবাকো মোজাইক না দিয়ে আর কি কি দিতে পারতো? মামস ভাইরাস দিতে পারতো, মামস, মামস দিতে পারতো। আবার দেখো ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া কি আকার? গণক্ষেত্রকার, একটু আগে পড়ছি, গণহার্পিক। তাহলে ভ্যাকসিনিয়া কি আকার? গণক্ষেত্রকার। এইচআইভি ভাইরাস কি আকার? মনে রাখবে এইচআইভি ভাইরাস হচ্ছে গোলাকার, এইচআইভি ভাইরাস হচ্ছে গোলাকার, এইচআইভি ভাইরাস হচ্ছে গোলাকার। তাহলে T2 ব্যাঙাচি আকার, টিএমবি বা মামস হচ্ছে দণ্ডাকার, এইচআইভি হচ্ছে গোলাকার, ভ্যাকসিনিয়া হচ্ছে গণক্ষেত্রকার। তোমাদের বোর্ড পরীক্ষায় যদি ভাইরাস থেকে কোশ্চেন আসে, নাম্বার 1 ভাইরাস থেকে একটা কোশ্চেন আসে প্রকারভেদ অনুযায়ী। তো আমরা একটু আগে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রকার অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ পড়লাম। নাম্বার 2 এখন আমরা কি আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ পড়লাম। দুইটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, হ্যাঁ, এই দুইটা থেকে এমসিকিউ আসতে পারে বোর্ড পরীক্ষায়, এখান থেকে এমসিকিউ আসে ভাইরাসের প্রকারভেদ থেকে। নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, নিচের কোনটা গোলাকার ভাইরাস, নিচের কোনটা একক সূত্রক ডিএনএ ভাইরাস, নিচের কোনটা দ্বিসূত্রক আরএনএ ভাইরাস। বুঝছো? তো দেখো নেক্সট, দেখো আমরা যদি এর পরের কোশ্চেনে যাই, টোবাকো মোজাইক ভাইরাস, এই যে হয়ে গেছে সেম কোশ্চেন, টোবাকো মোজাইক, 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 টোবাকো মোজাইক। মোজাইক মিন্স কি? ম আছে, ম মানে দণ্ডাকার। টোবাকো মোজাইক, ম আছে, ম মানে কি? দণ্ডাকার। শেষ। টোবাকো মোজাইক, ম মানে কি? দণ্ডাকার। নেক্সট দেখো, এটা হয়ে গেছে টোবাকো মোজাইক, মোজাইক মানে কি? ম, ম মিন্স দণ্ডাকার। ব্যাঙাচি আকৃতির ভাইরাস কোনটা? দেখো একটা কোশ্চেন হচ্ছে বিস্তারিত আলোচনা করছি, আমাদের মোটামুটি প্রচুর পরিমাণ কোশ্চেন এখান থেকে সেম রিপিট। নিচের কোনটি ব্যাঙাচি আকৃতির ভাইরাস? একটু আগে পড়ছি। ব্যাঙাচি কেমনে মনে রাখবা? ব্যাঙাটি, ব্যাঙাচি কেমনে মনে রাখবা? ব্যাঙাটি, ব্যাঙা ফর ব্যাঙাচি, টি, টি ফর টিটু ফাস, টি ফর টিটু ফাস, টি ফর টিটু ফাস বা টিটু ব্যাকটেরিওফাস। দেখো নাম হচ্ছে ব্যাকটেরিওফাস, কিন্তু জিনিসটা আসলে কি? ভাইরাস। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তাকে বলা হয় ব্যাকটেরিওফাস। বুঝছো? ব্যাকটেরিওফাস, T2 ব্যাকটেরিওফাস, T2 ব্যাকটেরিওফাস। কি আকৃতির? ব্যাঙাচি আকৃতি। তো ব্যাঙাচি আকৃতির না হয়ে আরেকটা কোশ্চেন আসতে পারে, কি বলে? যে নিচের কোন ভাইরাসটার দেহকে মাথা ও লেজ, মাথা ও লেজ এই দুই অংশে ভাগ করা যায়? এটাও সেম T2 ফাস হবে। অথবা ধরো কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি ট্যাডপোল শেপ, ট্যাডপোল শব্দের অর্থ কি? ভেঙাচি, এটাও কি হবে? T2 ফাস। ঠিক আছে, ট্যাডপোল শেপড, অথবা মাথা ও লেজে বিভক্ত, অথবা ব্যাঙাচি আকৃতির। দেখো নেক্সট, আমরা সামনে আগাই। তো আমরা মোটামুটি ইনশাল্লাহ ভাইরাসের যে এমসিকিউগুলো সলভ করব, এই এমসিকিউ এর মাধ্যমে তুমি ভাইরাস রিলেটেড কোশ্চেন এমসিকিউ যা আসবে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা বা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা বা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ধরো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ভাইরাস রিলেটেড সকল এমসিকিউ ইনশাল্লাহ এই টপিক থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট আগায় আর কি আছে দেখি। নিচের কোন ভাইরাসটির বহিস্থ আবরণ নেই? দেখো ভাইরাস, এই কোশ্চেনটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2020-21 সালে আসছে। নিচের কোন ভাইরাসটার বাহিরে আবরণ নেই? দেখো ভাইরাস মেইনলি দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকবে প্রোটিন আবরণ। প্রোটিন আবরণের বাইরেও, প্রোটিন আবরণের বাহিরেও কখনো বহিস্থ আবরণ থাকতে পারে। এই বহিস্থ আবরণযুক্ত ভাইরাসগুলা, দেখো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস, কার কার বহিস্থ আবরণ আছে, যে কার কার বহিস্থ আবরণ আছে, যে বহিস্থ আবরণ আছে কোন কোন ভাইরাসের। ঠিক আছে, তা আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? বহিস্থ আবরণ ভাইরাসের নামগুলা, যে হাই করোনা, যে 2020 সাল করোনা আসছে, তোমরা বললা হাই, যে করোনাকে কি হাই দিতেছো? এই যে হাই, হাইয়ের এই স্পোর কি? হারপিস। দেখো হাইয়ের এই স্পোর কি? যে ভাই এই স্পোর হারপিস, হারপিস ভাইরাস। আবার এই স্পোর কি? এইচআইভি ভাইরাস। আই দিয়ে কি? দেখো আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর তোমরা কাকে হাই দিচ্ছ? করোনাকে, তাহলে করোনা ভাইরাস। তাহলে বহিস্থ আবরণ আছে কোন ভাইরাসের? এই 4 ভাইরাসের।
মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কেমন হয়? নিচের কোনটি বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি উদাহরণ নয়, নিচের কোনটি কাজ নয়। তো দেখো আমরা এখানে এই জন্য বিস্তারিত পড়তে হয়, যে অপশন দেখে অ্যান্সার দাগায় ফেলবো এরকম হয় না। যখন তুমি কোশ্চেন পড়বা তখনই তোমার অ্যান্সারটা মাথায় আসতে হবে। তুমি যদি চিন্তা করো অপশন থেকে দাগায় ফেলবা, তখন তোমার হচ্ছে পরীক্ষার হল থেকে আইসা বলবা যে ভাইয়া কোশ্চেন কমন পড়ছে, অ্যান্সার কমন পড়ে নাই। ঠিক আছে, দেখো নিচের কোন ভাইরাসটার বহিস্থ আবরণ নেই? তো এই তিনটার বাদ দিয়ে দেখো এই চারটা বাদ দিয়ে আছে কি? দেখো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি, তাহলে এইচআইভি তো আছে, বহিস্থ আবরণ আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহিস্থ আবরণ আছে। হারপিস ভাইরাস বহিস্থ আবরণ আছে। তাহলে বহিস্থ আবরণ নাই কার? টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? টোবাকো মোজাইক ভাইরাস। নিচের কোন ভাইরাসটার বহিস্থ আবরণ নেই? টোবাকো মোজাইক ভাইরাস। বাকি তিনটার বহিস্থ আবরণ আছে। ওই তিনটা ছাড়াও তিনটা থেকে একটা চেঞ্জ করে কি দিতে পারে? করোনা দিতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট। এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের কমপ্লিট। তারপরে কোশ্চেন, ইমার্জিং ভাইরাস কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমার্জিং ভাইরাস, এইচআইভি যে কত ইম্পর্টেন্ট এখন দেখবা। যে এই যে ইমার্জিং ভাইরাস, ভাই ইমার্জিং ভাইরাস মানে কি? মনে রাখবা, ইমার্জিং ভাইরাস মানে হচ্ছে যে ভাইরাসগুলা বাহক পরিবর্তন করে। ইমার্জিং ভাইরাস মিন্স হোস্ট চেঞ্জ করে। ইমার্জিং ভাইরাস মিন্স যে ভাইরাসগুলা কি করে? বাহক পরিবর্তন করে। যে ভাইরাসগুলা বাহক পরিবর্তন করে। আগে এক বাহকের উপর আক্রমণ করত, এখন অন্য বাহকের উপর আক্রমণ করে, ওদেরকেই বলা হয় ইমার্জিং ভাইরাস। তো দেখো তোমার ইমার্জিং ভাইরাস চারটা আছে, আমি এরকম করে মনে রাখতাম লাস্ট, এরপরে আর কোনো ছন্দবন্ধ নাই। হ্যান্স করোনা, হ্যান্স করোনা, চাইলে এরকম করে মনে রাখতে পারো, হ্যান্স করোনা। হ্যান্সার এইচ ফর এইচআইভি, ই ফর কি? ইবোলা। এইচ ফর হচ্ছে এইচআইভি ভাইরাস, ইবোলা ভাইরাস। এন ফর নীল ভাইরাস। এস ফর হচ্ছে সার্স ভাইরাস, সার্স ভাইরাস। আর করোনা থেকে করোনা। তাহলে প্রথম কোশ্চেন, নিচের কোন ভাইরাসটা ইমার্জিং ভাইরাস? ইমার্জিং ভাইরাস কোনটা? প্রথম কোশ্চেন, ইমার্জিং ভাইরাস কি? যে ভাইরাস বাহক পরিবর্তন করে, হোস্ট চেঞ্জ করে, ওদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাস কে কে আছে? এইচআইভি ভাইরাস, ইবোলা ভাইরাস, নীল ভাইরাস, সার্স ভাইরাস, করোনা ভাইরাস। তো দেখি তো কোনটা আছে মিলে, কোনটা? ইবোলা, ইবোলা, ইবোলা মিলছে। তাহলে কোনটা হবে? ইবোলা ভাইরাস। বলো কোনটা হবে? ইবোলা ভাইরাস। ইবোলা ভাইরাস হচ্ছে হোস্ট চেঞ্জ হয়, বাহক পরিবর্তন হয়। এই জন্য ইবোলা ভাইরাসকে কি বলা হচ্ছে? যে ভাই ইবোলা ভাইরাসকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইবোলা ভাইরাসকে কি বলা হচ্ছে? ইমার্জিং ভাইরাস। ঠিক আছে, তো দেখো নেক্সট, আমরা রিট্রো ভাইরাস বুঝলাম, ইমার্জিং ভাইরাস বুঝলাম, বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস বুঝলাম, আকৃতি অনুযায়ী প্রকারভেদ শিখলাম, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী প্রকারভেদ শিখলাম, ভাইরাসের হচ্ছে কি? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বুঝলাম। বাইরে থেকে নিউক্লিক অ্যাসিড, ভিতরে থেকে বাইরে থেকে প্রোটিন আবরণ, ভিতরে থেকে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ থাকলে তাকে বলে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে তাকে কি বলা হয়? আরএনএ ভাইরাস। ঠিক আছে, তো দেখো নেক্সট, আমরা দেখো নেক্সট এরপরের কোশ্চেন যদি যাই, ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? ভাইরাসের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? দেখো আমি এই কোশ্চেনটা কতবার বলছি, ভাইরাসের ভিতরে থেকে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ, কখনো দুইটা একসাথে থাকবে না। বলো কি করবে না? কখনো দুইটা একসাথে থাকবে না। তার মানে কি কোনটা সঠিক নয়? দেখো প্রথম কোশ্চেনটা দেখো, ডিএনএ ও আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে, যে নেভার এবার কখনো ডিএনএ আরএনএ একসাথে থাকবে না। হয় ডিএনএ থাকবে অথবা কি আরএনএ থাকবে। ডিএনএ থাকলে তাকে বলা হয় ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে তাকে কি বলা হয়? আরএনএ ভাইরাস। দেখো বাকিগুলো কিন্তু ঠিক। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, হ্যাঁ ঠিক আছে, ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, এটা ভাইরাসের একটা জড় বৈশিষ্ট্য। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, হ্যাঁ ঠিক আছে, ভাইরাস পরিবেশের উদ্দীপনায় কোনো সাড়া দেয় না, এটাও ভাইরাসের একটা জড় বৈশিষ্ট্য। ভাইরাসকে কেলাসিত করা যায়, এই যে পড়াইছিলাম ভাইরাসের জড় বৈশিষ্ট্য, লাস্টে কি যুক্ত থাকে? না। কয়টা বাদ? 5টা। কত সব? কেলাসিত করা যায়, তলানীকরণ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন করা যায়, ব্যাপন করা যায়। তো দেখো নিচের 3টা কিন্তু ভাইরাসের বৈশিষ্ট্য। তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য নয় কোনটি? উপরেরটা। ঠিক আছে, তো উপরেরটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য না, যে ভাইয়া ভাইরাসের বৈশিষ্ট্য না, উপরেরটা ভাইরাসের বৈশিষ্ট্য না। দেখেন নেক্সট, ভাইরাস সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিরিয়ন কি? দেখো 4টা ওয়ার্ড, ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড,
ভিরিয়ন নিউক্লিয় ক্যাপসিড, ভিরিয়ন নিউক্লিয় ক্যাপসিড, প্রিয়ন্স, আরেকটাকে বলা হয় ভিরয়েড। দেখো চারটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, ভিরিয়ন, প্রিয়ন্স, নিউক্লিয় ক্যাপসিড, ভিরয়েডস। ভিরিয়ন নামের শেষে কি আছে? অন মানে কি? অ্যাক্টিভ, কাজ করতেছে। অন মানে কি? অ্যাক্টিভ, কাজ করতেছে। কোনো ভাইরাস কমপ্লিট, বাইরে প্রোটিন আবরণ আছে, ভিতরে নিউক্লিক অ্যাসিড আছে এবং ওইটা রোগ সৃষ্টি করতেছে, তাকে বলা হয় ভিরিয়ন। দেখো কমপ্লিট এবং রোগ সৃষ্টি করতেছে, কমপ্লিট এবং রোগ সৃষ্টি করতেছে, তাহলে এটা কি? সংক্রামক। দেখো তাহলে ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে ভাইরাসের সংক্রমণক্ষম কণা, এটা কমপ্লিট এবং এটা রোগ সৃষ্টি করতে পারে। আবার দেখো কিছু ভাইরাস আছে এরকম কমপ্লিট কিন্তু রোগ সৃষ্টি করতে পারে না, কমপ্লিট কিন্তু রোগ সৃষ্টি করতে পারতেছে না, কমপ্লিট কিন্তু রোগ সৃষ্টি করতে পারতেছে না, ওদেরকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। যে তোরা ভাইরাস ঠিক আছে, তোরা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, তোরা ক্যাপসিড দিয়ে তৈরি, কিন্তু তোরা কি রোগ সৃষ্টি করতে পারতেছিস না, তাহলে ওদেরকে কি বলবা? যে ভাই ওদেরকে বলবো নিউক্লিয় ক্যাপসিড। আবার দেখো কিছু আছে শুধু প্রোটিন, যে বাইরে প্রোটিন আবরণটা আছে কিন্তু ভিতরে কোনো নিউক্লিক অ্যাসিড নাই, ওদেরকে বলা হয় প্রিয়ন্স। পথে প্রোটিন, পথে প্রিয়ন্স, পথে প্রাণীদেহ। মনে রাখবা শুধু প্রোটিন আবরণ, এটাকে বলা হয় প্রিয়ন্স, এবং প্রিয়ন্স শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, প্রিয়ন্স উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে পারে না। দেখো ভিরিয়ন কিন্তু সব জায়গায় রোগ সৃষ্টি করতে পারে, উদ্ভিদেও রোগ সৃষ্টি করতে পারে, প্রাণীতেও রোগ সৃষ্টি করতে পারে, ঠিক আছে। প্রিয়ন্সে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড নাই, জাস্ট প্রোটিন আবরণ, জাস্ট প্রোটিন আবরণ। এটা শুধু কই রোগ সৃষ্টি করে? প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। তারপরে সব ভিরয়েডস কখনো এরকম হয় শুধু আরএনএটা আছে, শুধু আরএনএটা আছে, বাহিরে কোনো প্রোটিন আবরণ নাই, আর ওই আরএনএ রোগ সৃষ্টি করতেছে, সংক্রামক আরএনএ, তাকে বলা হয় ভিরয়েডস। বুঝছো? সংক্রামক আরএনএ তাকে কি বলা হয়? ভিরয়েডস। মনে রাখবা ভিরয়েডস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, প্রিয়ন্স প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ভিরয়েডস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। প্রিয়ন্স প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ভিরয়েডস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। এই চারটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্থক্য আসে। দেখো ভিরিয়ন কমপ্লিট, সংক্রামক, নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন আবরণ থাকে, উদ্ভিদ অথবা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। নিউক্লিয় ক্যাপসিড কোনো জায়গায় রোগ সৃষ্টি করতে পারে না, সংক্রমণ ক্ষমতা বিহীন। প্রিয়ন্স পথে প্রোটিন, পথে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। ভিরয়েডস সম্পর্কে কি বলছে? শুধু আরএনএ, সংক্রামক আরএনএ, এটা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। বইয়ের মধ্যে দেখবা দেওয়া আছে নারিকেল গাছে ক্যাডাং রোগ, হেপাটাইটিস ডি এর কারণ ভিরয়েডস। আর প্রিয়ন্সে দেখবা গরু ছাগলের স্ক্র্যাপি, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ হয় কুরু অ্যান্ড ক্রসফিল্ড, এই রোগগুলা কি দেওয়া হয়? প্রিয়ন্স। দেখো নেক্সট দেখো এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ, একটু আগে পড়ে আসছি, কমন পড়ে গেছে। নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ, শুধু প্রোটিন, বলো প্রোটিন কি? প্রিয়ন্স। প্রোটিন কি? প্রিয়ন্স। আর একটা কথা মনে রাখবা, প্রোটিন প্রিয়ন্স কার দেহে রোগ সৃষ্টি করে? প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, নাম্বার 2, আরেকটা কথা মনে রাখবা, এদের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড নাই, বলে দিছে নিউক্লিক অ্যাসিড বিহীন। ভিরিয়নে নিউক্লিক অ্যাসিড থাকে যে কোনো একটা, ডিএনএ অথবা আরএনএ, কিন্তু প্রিয়ন্সে কি? শুধু প্রোটিন, কোনো নিউক্লিক অ্যাসিড নাই। ভিরিয়ন উদ্ভিদ প্রাণী দুই জায়গায় রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু প্রিয়ন্স শুধুমাত্র কি? যে ভাইয়া প্রিয়ন্স হচ্ছে শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, বুঝছো? প্রিয়ন্স শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। তো দেখো নেক্সট আমরা যদি আরেকটু আগাই, দেখো আর কি আছে। ব্যাকটেরিওফাজের আবিষ্কারকের নাম কি? দেখো প্রথম বোর্ডে একটা কোশ্চেন আসছিল, বুঝছো? ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ, হালকা ব্যাকটেরিয়া মনে হচ্ছে, কিন্তু মনে রাখবা ব্যাকটেরিওফাজ, ফাজ শব্দের অর্থ খেয়ে ফেলা, ফাজ মিন্স টু ইট, বক্ষণ করে ফেলা, খেয়ে ফেলা। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে বক্ষণ করে, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে বক্ষণ করে, সেই ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ।
তাহলে ভাইয়া ব্যাকটেরিওফাজ আসলে কি? যে ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাস কাকে খেয়ে ফেলে? ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। অনেকেই ভাবে ব্যাকটেরিওফাজ মনে হয় ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিওফাজ কিন্তু আসলে ব্যাকটেরিয়া না। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তারে কি বলা হয়? ব্যাকটেরিওফাজ। এই যে ব্যাকটেরিওফাজ, এই ব্যাকটেরিওফাজ সম্পর্কে দুইটা বিজ্ঞানীর নাম মনে রাখবেন। নাম্বার 1, ব্যাকটেরিওফাজ আবিষ্কার করছে বিজ্ঞানী টর্ট। ব্যাকটেরিওফাজের আবিষ্কারককে? বিজ্ঞানী টর্ট। নাম্বার 2, ব্যাকটেরিওফাজ নামকরণ করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী ফেলিক্স। তো এই দুইটা বিজ্ঞানীর নাম মনে রাখতে হয়, বিজ্ঞানী টর্ট, বিজ্ঞানী ফেলিক্স। তাহলে এই ব্যাকটেরিওফাজ থেকে 3টা এমসিকিউ আসে। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। নাম্বার 2, ব্যাকটেরিওফাজ কে আবিষ্কার করছে? বিজ্ঞানী টর্ট। নাম্বার 3, ব্যাকটেরিওফাজ নামকরণ করছে কে? বিজ্ঞানী ফেলিক্স। তো দেখো এখানে কোশ্চেন কি? ব্যাকটেরিওফাজ আবিষ্কারকের নাম কি? তো আবিষ্কারকের নাম কি? দেখো দেখো এখানে আবিষ্কারকের নাম যেহেতু টর্ট, টর্ট নাই, তো আমরা এখানে কি দেওয়া গাবো? ফেলিক্স, ফেলিক্স, ফেলিক্স। এখানে ব্যাকটেরিওফাজের আবিষ্কারক বিজ্ঞানী টর্টের নাম দেয়া নেই, তো আমরা এখানে ফেলিক্সের নাম লাগাবো। ঠিক আছে? তো দেখো নেক্সট, দেখো এই যে কোশ্চেন চলে আসছে, 2বার বোর্ড কোশ্চেনে আসছে, এত ইজি কোশ্চেন, কিন্তু যারা না পড়বে ওরা পারবে না। বোর্ড কোশ্চেন রিপিট হয়, দেখো সিলেট বোর্ড 15, সেম কোশ্চেন রাজশাহী বোর্ড 2016। তাহলে ব্যাকটেরিওফাজ কি? একটু আগে পড়ে আসছে, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে তার নাম কি? ব্যাকটেরিওফাজ। নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ, মনে হচ্ছে ব্যাকটেরিয়া, কিন্তু এটা আসলে ব্যাকটেরিয়া না, এটা আসলে কি? ভাইরাস। এটা আসলে ভাইরাস। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস। ব্যাকটেরিওফাজ কি? ভাইরাস, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। টিটুফাজ ভাইরাসের মাথা ও লেজের সংযোগস্থলে কোনটা অবস্থিত? দেখো টিটুফাজ ভাইরাস, যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলছে, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ সম্পর্কে আমরা অনেকগুলা কথা জানি। নাম্বার 1, ব্যাকটেরিওফাজ ব্যাঙাচি আকৃতির, বা ইংরেজিতে বলা হয় ট্যাডপোল শেপড। নাম্বার 2, টিপুর বাই টিটু, টিটুর মধ্যে টিটু। এটা কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। কেমন ডিএনএ? দ্বিসূত্রক ডিএনএ। নাম্বার 3, তোমার বইয়ে দেখবা সুন্দর করে একটা ফিগার দেওয়া আছে, ছবিটা থেকে কোশ্চেন আসে। এই হচ্ছে টিটু ব্যাকটেরিওফাজের গঠন। টিটু ব্যাকটেরিওফাজের গঠনে প্রথম থাকে মাথা, মাথাটা হচ্ছে ষড়ভুজ আকৃতির। মাথাটা কেমন? ষড়ভুজ আকৃতির। মাথার পরে নিচের অংশ, এই যে অংশটার নাম হচ্ছে লেজ। যে পার্টটার উপর দাঁড় করানো থাকে এটাকে কি বলা হয়? বেস প্লেট। নিচে কিছু কাটা থাকে, যে কাটাগুলোকে কি বলা হয়? স্পাইক। কাটাগুলোকে বলা হয় স্পাইক, এদেরকে বলা হয় স্পর্শক তন্তু, এগুলাকে বলা হয় স্পর্শক তন্তু। এই যে মাথা অংশটা, এই মাথা অংশের মধ্যে হচ্ছে থাকে ডিএনএ। মাথাটার মধ্যে কি থাকে? ডিএনএ। দেখেন উপরে মাথা আর নিচে লেজ, এই দুইটার ঠিক মাঝখানে যে পার্টটা থাকে এটাকে বলা হয় কলার। তাহলে মাথা আর লেজের মাঝখানে কি থাকে? উপরে মাথা, নিচে কি? লেজ। মাথা আর লেজের ঠিক মাঝখানে সংযোগস্থলে, দেখো মাথা আর লেজের ঠিক সংযোগস্থলে যে পার্টটা থাকে ওইটাকে বলা হচ্ছে কলার। মাথা ও লেজ এই দুই পার্টের মাঝখানে যে অংশটা থাকে তাকে কি বলা হয়? কলার। তাহলে টিটুফাজ ভাইরাসের মাথা ও লেজের সংযোগস্থলে কোনটা অবস্থিত? কলার। টিটুফাজ ভাইরাসের মাথা ও লেজের সংযোগস্থলে কোনটা অবস্থিত? কলার। ঠিক আছে? এই টিটুফাজ ভাইরাসের গঠনটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকগুলা কোশ্চেন আসে। টিটুফাজ ভাইরাসের কয়টা অংশ? নিউক্লিক অ্যাসিড কেমন? নিচের স্পাইক কয়টা? স্পর্শক তন্তু কয়টা? তারপর হচ্ছে এই যে ডিএনএ, ডিএনএ কি দিয়ে তৈরি? দেখবা একটা সংখ্যা দেওয়া আছে, এতগুলা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। মাথার অংশ দেহের কত পার্সেন্ট? 50%। ঠিক আছে? টিটু ব্যাকটেরিওফাজ সম্পর্কে বিস্তারিত জানতে হয়। টিটু ব্যাকটেরিওফাজ সম্পর্কে বিস্তারিত জানতে হয়। দেখো আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, আর সর্বোচ্চ 3-4টা এমসিকিউ আছে। তো মোটামুটি এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা একবার প্রথমে দেওয়ার দরকার ছিল, আমরা একবার শেষের দিকে দিছি। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবা ভাইরাস পড়ার 4th পেজে এই কোশ্চেনটা আছে। ভাইরাসে নর্মালি এনজাইম থাকে না, কিন্তু 3টা ভাইরাসে এনজাইম থাকে। আমরা একটা ভাইরাসের কথা পড়ে আসছি, যে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসে একটা এনজাইম থাকে, নাম কি? এইচআইভি ভাইরাসে যে এনজাইমটা থাকে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভি ভাইরাসের যে এনজাইমটা থাকে নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভি ভাইরাসের যে এনজাইমটা থাকে নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তারপরে দেখো টিটু ব্যাকটেরিওফাজ, মনে রাখবা টিটু ব্যাকটেরিওফাজ ভাইরাসের যে এনজাইমটা থাকে তার নাম হচ্ছে লাইসোজাইম।
T2 ব্যাকটেরিওফাজ বাজে যে এনজাইমটা থাকে নাম হচ্ছে লাইসোজাইম। নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। মনে রাখবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে, দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে যে এনজাইমটা থাকবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে যে এনজাইমটা থাকবে তার নাম হচ্ছে ভাইয়া নিউরামিনিডেজ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে যে এনজাইম থাকে তার নাম কি? নিউরামিনিডেজ। তোমার বইয়ে দেখবা ভাইরাসের এই 3টা এনজাইমের নাম দেওয়া আছে। তো আমরা যদি এখন কোশ্চেনটা পড়ি, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে কোন এনজাইম আছে? দেখো টিটো ব্যাকটেরিওফাজ কোন এনজাইম? লাইসোজাইম। তাহলে যদি টিটো ব্যাকটেরিওফাজ না দিয়া তোমাকে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা দিত, তাহলে তুমি কি দাগাইতা? নিউরামিনিডেজ। তোমাকে যদি এইচআইভি দিত কি দাগাইতা? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, এনজাইমগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু 3টা এমসিকিউ আছে, 3টা এনজাইমের নাম দেওয়া আছে, এখানে দিবে নিচের কোনটি ভাইরাস ও এনজাইমের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ নয়? ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়ে দিবে, নিচের কোনটি ভাইরাস ও এনজাইমের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ নয়? প্রথম দিবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিউরামিনিডেজ, এইচআইভি ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তারপরে হচ্ছে আরেকটা কি আছে যে ভাইয়া এই যে টিটো ব্যাকটেরিওফাজ লাইসোজাইম, সাথে অন্য একটা দিয়ে দিবে। তো যে জায়গায় 3টা অপশন আছে খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগাচ্ছি। দেখো খুবই গুরুত্বপূর্ণ, 3টা এমসিকিউ থাকা মানেই 100% ইম্পর্টেন্ট। নিম্নের কোনটা প্যান্ডেমিক রোগের জন্য দেয়? প্যান্ডেমিক। প্যান্ডেমিক, প্যান্ডেমিক মানে কি? মহামারী, যেটা বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়ায়। 3টা ওয়ার্ড আছে, এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক। এন্ডেমিক একটা সংকীর্ণ অঞ্চল, এপিডেমিক মোটামুটি বড় অঞ্চল, প্যান্ডেমিক মহামারী, বৈশ্বিক মহামারী। দেখবা বইয়ে দেওয়া আছে যে জুনোটিক ব্যাধি বিশ্বের সর্বোচ্চ মানে বেশিরভাগ অঞ্চল জুড়ে ছড়ায় তাকে কি বলা হচ্ছে? প্যান্ডেমিক। তাহলে প্যান্ডেমিকের এক্সাম্পল কি? করোনা। বলো প্যান্ডেমিকের এক্সাম্পল কি? করোনা। দেখবা যে জুনোটিক ব্যাধি। আচ্ছা ভাই জুনোটিক ব্যাধি মানে কি? বইটা পড়ার সময় দেখবা দেওয়া আছে যে জুনোটিক ব্যাধি। জুনোটিক ব্যাধি মানে যে রোগগুলা অন্য প্রাণী থেকে মানুষের দেহে ছড়াচ্ছে, ওই রোগগুলারে বলা হয় জুনোটিক ব্যাধি। জুনোটিক ব্যাধি, জুনোটিক ব্যাধি। ঠিক আছে, তো আমাদের কিন্তু হয়ে গেছে প্যান্ডেমিক রোগের জন্য দায়ী কোনটা? করোনা। প্যান্ডেমিক। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, ইবোলা ভাইরাসের সংক্ষেপে কি বলে? ইবিডি। এই ওয়ার্ডটা মনে রাখো, ইবোলা ভাইরাস ডিজিজ। ইবোলা ভাইরাস ডিজিজ, ইবিডি। আবার কার কথা দেওয়া আছে? সার্স কোভিড। তো 3টা এক্সাম্পলে মনে রাখতে হবে, করোনা কার এক্সাম্পল, ইবোলা ভাইরাস ডিজিজ কার এক্সাম্পল, সার্স কোভিড কার এক্সাম্পল। কোনটা এপিডেমিকের এক্সাম্পল, কোনটা এন্ডেমিক, কোনটা প্যান্ডেমিক, কোনটার উদাহরণ কি? হ্যাঁ, কোনটার উদাহরণ কি? খুব গুরুত্বপূর্ণ, কোনটার উদাহরণ কি লাগবে? জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে? জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে? জিকা ভাইরাস এডিস মশকি। মশকি মনে রাখবা, মশক পুরুষ মশা কখনো মানুষের দেহ থেকে রক্ত নেয় না। রক্ত কে নেয়? স্ত্রী। মশকি রক্ত নেয়। স্ত্রী কেন রক্ত নেয়? দেখো স্ত্রী রক্ত নেয়, মা কি করে? ডিম্বাণু পরিস্ফুটন করে ওইখান থেকে নতুন সন্তান জন্ম নেয়। এই নতুন সন্তান জন্মদানের জন্য উৎস রক্ত লাগে, গরম রক্ত লাগে। এই জন্য মা কি করে? গরু, ছাগল, মানুষ ওদের দেহ থেকে রক্ত নেয়। তাহলে ভাইয়া পুরুষ মশা কি করে? পুরুষ মশা হচ্ছে খাদ্য সংগ্রহ করে। পুরুষ মশা কি করে? খাদ্য সংগ্রহ করে। দেখো এডিস মশকি আর এনোফিলিস মশকি কি করে? যে ভাই এনোফিলিস মশকি প্লাজমোডিয়াম নামক একটা পরজীবী বহন করে, যা হচ্ছে ম্যালেরিয়া নামক খুব ভয়ঙ্কর একটা রোগ ছড়ায়। ম্যালেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীবের লাস্ট পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জাস্ট 40টা বা 30টা এমসিকিউ সলভ করবো, পুরা ম্যালেরিয়া মাথায় চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো নেক্সট, এডিস মশকি কোন ভাইরাসে নবজাতকের মাইক্রোসেফালির জন্য দায়ী? মাইক্রোসেফালি। দেখো মাইক্রো, মাইক্রো মানে কি? ছোট। মাইক্রো মিন্স ছোট, মাইক্রো মিন্স ছোট। সেফালি, সেফালি শব্দটা আসছে সেফালন থেকে। সেফালি মিন্স সেফালন, সেফালন মানে ব্রেইন। তাহলে মাথাটা ছোট থাকে কোন ভাইরাসের কারণে? মনে রাখবা কোন ভাইরাসের কারণে? জিকা ভাইরাস। জিকা ভাইরাস। গর্ভাবস্থায় মা যদি জিকা ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তাহলে সন্তান কি? অপরিণত মাথা নিয়ে জন্মায়, যে রোগটাকে বলা হচ্ছে মাইক্রোসেফালি। তাহলে ভাইরাসের নাম জিকা ভাইরাস, রোগটার নাম কি? মাইক্রোসেফালি। ভাইরাসের নাম জিকা ভাইরাস, রোগটার নাম কি? মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি মানে কি? মাইক্রো মানে ছোট, সেফালন মানে ব্রেইন বা মস্তিষ্ক বা মাথা। বুঝছো? পারবা না ইনশাল্লাহ?
আরেকটা কথা মনে করো, নিপা ভাইরাস। নিপা ভাইরাস সম্পর্কে একটা ওয়ার্ড মনে রাখবা। নিপা ভাইরাস কি দিয়ে ছড়ায়? খেজুরের রস। নিপা ভাইরাস কি দিয়ে ছড়ায়? খেজুরের রস। খেজুরের রস দিয়ে ছড়ায়। নিপা ভাইরাস খেজুরের রস দিয়ে ছড়ায়। ঠিক আছে? তো দেখো নিপা ভাইরাস খেজুরের রস দিয়ে ছড়ায়। নিপা ভাইরাস খেজুরের রস দিয়ে ছড়ায়। তো দেখো আমরা নেক্সট তারপরে কোশ্চেনে যাই। কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? দেখো দেহের কোষ ফেটে যায়। কোষ ফেটে যায় মানে কি হয়ে যায়? লাইসিস হয়ে যায়। লাইসিস, লাইসিস মানে ফেটে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। আর কোষ ফেটে যায় বা লাইসিস হয়ে যায় কোন ভাইরাসের কারণে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইবোলা ভাইরাসের কারণে। ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাসের কারণে, ইবোলা ভাইরাসের কারণে। ঠিক আছে, এই ইবোলা ভাইরাসের নাম মনে রাখবা। ইবোলা ভাইরাস সম্পর্কে 3টা ওয়ার্ড দেখো বইয়ের মধ্যে। প্রথম, একটা নদীর তীরে প্রথম এই রোগে আক্রান্ত হয়ে একজন মানুষ মারা গেছিল। ইবোলা ভাইরাস নামটা কি অনুযায়ী করছেন? নদীর নাম অনুসারে। 2 নাম্বার, ইবোলা ভাইরাসের একটা সুপ্তি অবস্থা, ইনকিউবেশন পিরিয়ড দেওয়া আছে। ঠিক আছে, সুপ্তিকাল কতদিন। নাম্বার 3, ইবোলা ভাইরাস হলে কি হয়? দেহের কোষ ফেটে যায়, নাক, কান, চোখ বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হয়। বুঝছো? এটা ব্রেকডাউন হয়েছিল কোন জায়গায়? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে গিনি, সিয়েরা লিওন, গিনি বিসাউ, ওই কান্ট্রিগুলো, আইভরি কোস্ট, ওই কান্ট্রিগুলোতে এই ইবোলা ভাইরাস ছড়াইছিল। প্রচুর মানুষ মারা গেছিল, মৃত্যু হার অনেক বেশি ছিল। বুঝছো? তো এই মোটামুটি ইবোলা ভাইরাস। তো জিকা ভাইরাসের কারণে কি হচ্ছে? মাইক্রোসেফালি। নিপা ভাইরাস ছড়াচ্ছে কি দিয়ে? খেজুরের রস। আর এখানে ইবোলা ভাইরাস সম্পর্কে কি শিখলাম? যে দেহের কোষ ফেটে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে। দেহের কোষ ফেটে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে। সোয়াইন ফ্লু, ফ্লু, ফ্লু শুনেই বোঝা যাচ্ছে সোয়াইন ফ্লু। ফ্লু, ফ্লু মানে কি? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো সাবটাইপ আছে। তার মধ্যে একটা সাবটাইপ H5N1, এটা দেওয়া হয় বার্ড ফ্লু। H5N1 এটা দিয়ে কি হয়? বার্ড ফ্লু, বার্ড ফ্লু। আর H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই সাবটাইপটা দেওয়া হয় সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু, সোয়াইন, সোয়াইন, সোয়াইন মানে শূকর। সোয়াইন ফ্লু, মানুষ ও শূকর আক্রান্ত হয়, এই জন্য এটাকে বলা হয় সোয়াইন ফ্লু। তো দেখো সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটা? H1N1। এটা আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা সাবটাইপ, H1N1। আচ্ছা ভাইয়া, H মানে কি, N মানে কি? তো দেখো যদি জানতে চাও, H ফর হেমাগ্লুটিনিন, N ফর নিউরামিনিডেজ। এই যে একটু আগে বলতেছিলাম নিউরামিনিডেজ, নিউরামিনিডেজ, নিউরামিনিডেজ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একটা এনজাইম থাকে, নাম কি? নিউরামিনিডেজ। তো H5N1 দিয়ে কি হয়? H1N1 দিয়ে কি হয়? হ্যাঁ, এই দুটা। তোমার প্রথমে বললো সোয়াইন ফ্লু, তোমার কোয়েশ্চেন আসতে পারে যে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে 2015-16 আসছে, তোমার এই কোয়েশ্চেনটা যদি নেক্সট বার যে হচ্ছে সোয়াইন ফ্লু না দিয়ে বার্ড ফ্লু দিয়ে দেয়, তো বার্ড ফ্লু কি মনে রাখবে? H5N1। আর সোয়াইন ফ্লু কি? H1N1, H1N1, H1N1। নেক্সট, অ্যানোজেনিটাল ক্যান্সার। দেখো অ্যানোজেনিটাল ক্যান্সার প্রথম। আচ্ছা ভাই, অ্যানোজেনিটাল ক্যান্সার মানে কি? দেখো অ্যানোজেনিটাল ক্যান্সার মানে হচ্ছে জরায়ুর মুখ ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার মানে জরায়ুর মুখ ক্যান্সার, জরায়ুর মুখ ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার, জরায়ুর মুখ ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার কি? জরায়ুর মুখ ক্যান্সার। কোন ভাইরাস দেওয়া হয়? পেপিলোমা ভাইরাস। অ্যানোজেনিটাল ক্যান্সার কি দেওয়া হয়? পেপিলোমা ভাইরাস। অ্যানোজেনিটাল ক্যান্সার কি দেওয়া হয়? পেপিলোমা ভাইরাস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস। দেখো এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস একটা ক্যান্সার করে, বুঝছো? নাম হচ্ছে ক্যাপোসি সার্কোমা। ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা। মনে রাখবা, কোনো শব্দের শেষে যদি ওমা যুক্ত থাকে, ওমা, ওমা মানে টিউমার ক্যান্সার। এই যে ক্যাপোসি সার্কোমা, এখন দেখো এটা ক্যাপোসি সার্কোমা আবার কি? স্কিন ক্যান্সার। ক্যাপোসি সার্কোমা এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্কিন ক্যান্সার। আবার এই ক্যাপোসি সার্কোমা সবার হয় না, এটা হয় কাদের জানো? এইচআইভি রোগীদের। এইচআইভি রোগীদের কেন হয় ভাইয়া? কারণ এইচআইভি রোগীদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, এই জন্য এইচআইভি রোগীরা সহজেই ক্যাপোসি সার্কোমা ভাইরাসটা দিয়ে আক্রান্ত হয়, হারপিস সিমপ্লেক্স ভাইরাসটা দিয়ে আক্রান্ত হয় এবং ক্যাপোসি সার্কোমা নামক স্কিন ক্যান্সার আক্রান্ত হয়। বুঝছো? দেখবা একটা বক্স দেওয়া আছে, ওই বক্সের মধ্যে আছে কোন ভাইরাস কোন ক্যান্সার তৈরি করে। হেপাটাইটিস বি ভাইরাস লিভার ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার না অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ুর মুখ ক্যান্সার প্যাপিলোমা ভাইরাস। তারপরে হারপিস সিমপ্লেক্স ভাইরাস স্কিন ক্যান্সার, ওই স্কিন ক্যান্সারটার নাম কি? ক্যাপোসি সার্কোমা। ঠিক আছে? তো দেখো নেক্সট,
দেখো কোন ভাইরাস, এই যে চলে আসছে সেম কোশ্চেন, আমরা এরপরে চলে পেয়ে গেছি। কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা হয়? প্রথম ক্যাপোসি সার্কোমা কি? স্কিন ক্যান্সার। কোন ভাইরাস দিয়ে হয়? হিউম্যান হারপিস ভাইরাস। দেখো বাকিগুলো দিয়ে যদি আলোচনা করি, রিট্রোভাইরাস কোনটা? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস। তাই অ্যান্সার কোনটা হবে এখানে? ক্যাপোসি সার্কোমা কোন রোগ হয়? হিউম্যান হারপিস ভাইরাস। 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 দেখো নেক্সট, নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? দেখো প্রথম টোবাকো মোজাইক ভাইরাস। তো টোবাকো মোজাইক, টোবাকো মানে কি? তামাক। তো নাম শুনে বোঝা যাচ্ছে এটা তামাক গাছের রোগ সৃষ্টি করে, উদ্ভিদের রোগ সৃষ্টি করে। টিটোফাস, এটা উদ্ভিদ ভাইরাস না, প্রাণী ভাইরাস না, এটা ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস। এইচআইভি ভাইরাস প্রাণী ভাইরাস, এইডস রোগ সৃষ্টি করে। ফ্লাভি ভাইরাস, দেখো ফ্লাভি ভাইরাস মনে রাখবা, যে ভাইরাসগুলা ফ্লাভি বিরিডি গোত্রের অন্তর্ভুক্ত ওদেরকেই বলা হয় ফ্লাভি ভাইরাস। তোমার বইয়ে 3টা ফ্লাভি ভাইরাসের নাম দেওয়া আছে। নাম্বার 1, 1 নাম্বার জিকা ভাইরাস। জিকা ভাইরাস, জিকা ভাইরাস সম্পর্কে দেখবা দেখছে এটা একটা ফ্লাভি ভাইরাস। নাম্বার 2 হেপাটাইটিস সি ভাইরাস, দেখবা হেপাটাইটিস সি ভাইরাস সম্পর্কে বলছে এটা একটা ফ্লাভি ভাইরাস। নাম্বার 3 ডেঙ্গু ভাইরাস, দেখবা বইয়ের মধ্যে দেওয়া আছে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে বলছে এটা একটা ফ্লাভি ভাইরাস। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাকে বলবে নিচের কোনটি ফ্লাভি ভাইরাস নয়? নিচের কোনটি ফ্লাভি ভাইরাস নয়? ফ্লাভি ভাইরাস কয়টা? 3টা। জিকা ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। জিকা ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে, আবার এখানে আমরা কি পড়ছি? নিচের কোনটা উদ্ভিদ ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি। টোবাকো মোজাইক, বানচি টপ রোগ হয় কোন উদ্ভিদে? দেখো এই উদ্ভিদগুলোতে এক একটা উদ্ভিদে এক এক ধরনের রোগ হয়। বইয়ের মধ্যে দেখবা দেওয়া আছে সিম, সিমে হয় লিভ স্পট রোগ। সিমে হয় লিভ স্পট। তামাক, তামাক গাছ হয় টিএমবি। বতে বানচি টপ, দেখো বতে বানচি টপ, বতে ব্যানানা। তাহলে বানচি টপ কাদের হয়? ব্যানানাতে হয়। বানচি টপ হয় ব্যানানা। ব্যানানা মানে কি? কলা। তাহলে বানচি টপ রোগ হয় কোন উদ্ভিদে? কলাতে। বলো বানচি টপ রোগ হয় কোন উদ্ভিদে? কলাতে। বানচি টপ ব্যানানা, বানচি টপ ব্যানানা। সিমের লিভ স্পট, ঠিক আছে। দেখবা লিফ কার্ল রোগ কোন উদ্ভিদের হয়? ক্লোরোসিস রোগ কোন উদ্ভিদের হয়? এগুলো একটু দরকার পড়ে, হ্যাঁ, এগুলো একটু জানতে হয়। দেখো নেক্সট, রুবিওলা ভাইরাস। রুবিওলা ভাইরাস দায়ী কোন ক্ষেত্রে? এই কোশ্চেনটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আমাদের দেশে কি প্রচুর সংখ্যক বাচ্চা মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে। কোন রোগ হয়ে? হাম। এই যে হাম রোগ হয়ে শিশু মারা যাচ্ছে, এই হাম রোগের জন্য দায়ী যে ভাইরাস, ওইটার নামে রুবিওলা। আমি এরকম করে মনে রাখতাম, বুঝছো? হারু, হারু দিয়ে মনে রাখতাম। হারুর হাতে হাম, রুতে হচ্ছে রুবিওলা। রুবিওলা, রুবিওলা, রুবিওলা। আরও কয়েকটা মনে রাখতাম, বুঝছো? তাহলে রুবিওলা ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? হাম। রুবিওলা ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? হাম। তোমরা চাইলে আরও 4-5টা শব্দ মনে রাখতে পারো। ভেরি গুড, দেখো এই যে ভেরি গুড, গুড ফর গুটি বসন্ত। ভেরি গুড, গুড ফর গুটি বসন্ত। ভেরি, ভেরি ফর কি? ভেরিওলা ভাইরাস। ভেরি ফর ভেরিওলা ভাইরাস। ভেরি ফর ভেরিওলা ভাইরাস। আরও 3টা শব্দ মনে রাখতাম। রাজ, রাজ খুব গুরুত্বপূর্ণ। জ ফর জলাতঙ্ক। বর্গীয় জতে কি? জলাতঙ্ক। রাতে কি? র্যাবিস। তাহলে র্যাবিস ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? জলাতঙ্ক। র্যাবিস ভাইরাস তৈরি করে জলাতঙ্ক। হারু মানে কি? হাম, রুবিওলা। ভেরি গুড মানে কি? ভেরিওলা, গুটি বসন্ত। রাজ ফর কি? র্যাবিস, জলাতঙ্ক। লাস্ট আরেকটা সানি। সানি থেকে মনে রাখবা সা ফর সার্স। আর যে ভাইরাস তৈরি করে ভাইরাসটার নাম কি? নিপা ভাইরাস। ভাইরাসটার নাম হচ্ছে নিপা ভাইরাস। ভাইরাসটার নাম কি? নিপা ভাইরাস। রোগটার নাম কি? সার্স। ভাইরাসের নাম রুবিওলা, রোগের নাম হাম। ভাইরাসের নাম কি? যে ভাইরাসের নাম হচ্ছে ভেরিওলা, রোগের নাম কি? গুটি বসন্ত। দেখো ভাইরাসের নাম কি? র্যাবিস, রোগের নাম কি? জলাতঙ্ক। ঠিক আছে, তো আমাদের মোটামুটি দেখো ভাইরাস সম্পর্কে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পড়া শেষ। আমাদের আর সর্বোচ্চ 2-1টা রোগের নাম দিয়েছে, আর 2টা এমসিকিউ আছে। দেখো ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? ডেঙ্গু রোগের ভাইরাস, ডেঙ্গু ভাইরাসের নাম ডেঙ্গি ভাইরাস। এই ডেঙ্গু ভাইরাস আরেকটা কথা কি বলে? ফ্লাভি ভাইরাস। একটু আগে পড়ে আসছি। ফ্লাভি ভাইরাস কয়টা? 3টা। ডেঙ্গু, জিকা, হেপাটাইটিস সি। ডেঙ্গু, জিকা, হেপাটাইটিস সি। এখন দেখো রুবিওলা, বলো রুবিওলা কোন রোগ সৃষ্টি করে? হাম। রুবিওলা কোন রোগ সৃষ্টি করে? একটু আগে দেখলাম হারু, হাম, রুবিওলা, হাম, রুবিওলা, হাম, রুবিওলা। ভেরিওলা, ভেরি গুড, গুটি বসন্ত।
ভেরিওলা কি করে? গুটি বসন্ত সৃষ্টি করে। তারপর দেখো হারপিস সিমপ্লেক্স কি করে? ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা। লাস্টে কি আছে? ওমা, ওমা ফর কি? ক্যান্সার টিউমার। ক্যাপোসি সার্কোমা কি ধরনের ক্যান্সার? স্কিন ক্যান্সার। এটা কি সবার হয়? না, এটা সবার হয় না। এটা শুধুমাত্র কাদের হয়? এইচআইভি ভাইরাসে আক্রান্তদের হয়। ঠিক আছে, এটা শুধুমাত্র এইচআইভি ভাইরাসের আক্রান্তদের হয়। তাহলে ডেঙ্গু ভাইরাসের কোনটা? ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি হবে? ফ্লাভি ভাইরাস। ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি হবে? ফ্লাভি ভাইরাস। দেখো, অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে কোন ভাইরাস ব্যবহৃত হয়? অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে কোন ভাইরাস ব্যবহৃত হয়? দেখো, ভাইরাসের উপকারিতার মধ্যে আছে যে অস্ট্রেলিয়াতে খরগোশ নিধন করার জন্য কোন ভাইরাস ইউজ করছিল? মিক্সো ভাইরাস। ধরো তোমার রুমের মধ্যে একটা খরগোশ, খুব ভালো লাগবে, কি সুন্দর বিউটিফিকেশন, অ্যাস্থেটিক টাইপ। তো চিন্তা করো, তোমার রুমের মধ্যে যদি 10টা খরগোশ ছেড়ে রেখে যায় কেউ, তখন কি তোমার বিরক্ত লাগবে? তো সেম, একবার অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণ খরগোশ বেড়ে গেছিল। তখন ওইখানকার সরকার কি করছে? মিক্সো ভাইরাস ব্যবহার করে ওই খরগোশকে নিধন করছে। বুঝছো? ওইখানে দেওয়া আছে, দেখবা, মিক্সো ভাইরাস। মিক্সো ভাইরাস ব্যবহার করে কি করছে? খরগোশ নিধন করছে, খরগোশ নিধন করছে, খরগোশ নিধন করছে মিক্সো ভাইরাস ব্যবহার করে। অস্ট্রেলিয়াতে মিক্সো ভাইরাস ব্যবহার করে খরগোশ নিধন করছে। তারপরে আসো, ভাইরাস থেকে কোন প্রতিষেধকটি তৈরি করা হয় না? দেখবা, ভাইরাসের ব্যবহার, উপকারিতা 1 আর 2 এর মধ্যে দেওয়া আছে। 4টা রোগের ঔষধ তৈরি করে, 3টা রোগের ভ্যাকসিন আবিষ্কার করে। কি কি আছে? যে কলেরা, টাইফয়েড, কলেরা, টাইফয়েড, তারপরে আছে কি আমাশয়, তারপরে আছে কি যে জন্ডিস আছে, প্লেগ আছে, জলাতঙ্ক আছে। তো এখানে নাই কোনটা? বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক। বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, এই 4টার ভ্যাকসিন। আর কলেরা, টাইফয়েড, আমাশয়, এই 3টার কি ঔষধ? তাহলে ব্যতিক্রম কোনটা? টিটেনাস। ভাইরাসের উপকারিতার প্রথম 2টার মধ্যে আছে, দেখবা কোন কোন রোগের ঔষধ আবিষ্কার করা হয়েছে, কোন কোন রোগের টিকা তৈরি করা হয়েছে ভাইরাস ব্যবহার করে। বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, এই 4টা একসাথে আছে। কলেরা, টাইফয়েড, আমাশয়, এই 3টা একসাথে আছে। তাহলে বাদ পড়ছে কি? টিটেনাস। ঠিক আছে, বলো বাদ পড়ছে কোনটা? টিটেনাস। টিটেনাস, টিটেনাস কিন্তু ভাইরাস ব্যবহার করে প্রতিষেধক তৈরি করা হয় না। ভাইরাস ব্যবহার করে প্রতিষেধক তৈরি করা হয় না। অধিকাংশ হ্যাপাটাইটিস কোন ভাইরাসের জন্য হয়? দেখো, অধিকাংশ হ্যাপাটাইটিস কোন ভাইরাসের কারণে হয়? হ্যাপাটাইটিস বি ভাইরাস। হ্যাপাটাইটিস বি ভাইরাস। তো দেখো, হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস। তো ভাইরাস, হ্যাপাটাইটিস ভাইরাস সম্পর্কে আরও কিছু ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ জানতে হয়। নাম্বার 1, আচ্ছা ভাইয়া, হ্যাপাটাইটিস মানে কি? দেখো, হ্যাপাটাইটিস মানে হচ্ছে যকৃতের সংক্রমণ। হ্যাপাটাইটিস মানে হচ্ছে যকৃতের প্রদাহ। টিস, টিস মানে প্রদাহ, সংক্রমণ। তার মধ্যে হ্যাপাটাইটিস হয় যে ভাইরাস দিয়ে, তার নাম হ্যাপাটাইটিস ভাইরাস। হ্যাপাটাইটিস ভাইরাস অনেক রকম আছে। হ্যাপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, হ্যাপাটাইটিস ই ভাইরাস। বুঝছো? হ্যাপাটাইটিস এ ভাইরাস, মনে রাখবে, হ্যাপাটাইটিস এ ভাইরাস কি বাহিত? পানিবাহিত। হ্যাপাটাইটিস এ ভাইরাস পানিবাহিত। হ্যাপাটাইটিস এ ভাইরাস পানিবাহিত, প্লাস হ্যাপাটাইটিস এ ভাইরাস কি? পানিবাহিত। হ্যাপাটাইটিস বি ভাইরাস সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি হয়। হ্যাপাটাইটিস সি ভাইরাস, এটা কি নামে পরিচিত? তুষের আগুন। হ্যাপাটাইটিস সি ভাইরাসে যদি তুমি আক্রান্ত হও, তোমাকে আস্তে আস্তে ধ্বংস করে দিবে, তুমি বুঝতে পারবে না, এই জন্য এটাকে বলে তুষের আগুন। হ্যাপাটাইটিস ই ভাইরাস, এটাও কি? পানিবাহিত। তাহলে এ আর ই হচ্ছে পানিবাহিত। আরেকটা কথা মনে রাখবা, এই যে হ্যাপাটাইটিস এ ভাইরাস, এই হ্যাপাটাইটিস এ ভাইরাস বাচ্চাদের বেশি হয়। হ্যাপাটাইটিস এ ভাইরাস বাচ্চাদের বেশি হয়। আর হ্যাপাটাইটিস ই ভাইরাস কি? যে ভাই, হ্যাপাটাইটিস ই ভাইরাস হচ্ছে বয়স্কদের বেশি হয়। হ্যাপাটাইটিস ভাইরাস সম্পর্কে যে একটা বক্স দেওয়া আছে, বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর নিচে দেখবা 3টা টেস্টের নাম দেওয়া আছে। এইচবিএস এজি, এইচবি সারফেস অ্যান্টিজেন, ওইটা করা হয় কেন? হ্যাপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের জন্য। আবার দেখো, রক্তে বিলিরুবিন টেস্ট করে, এসজিপিটি করে, ওই 2টা করে কি? হ্যাপাটাইটিস নির্ণয়ের জন্য। হ্যাপাটাইটিসের একটা ভ্যাকসিন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কোশ্চেন আসে, বুঝছো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কয়টা? তো অনেকেই দেয় 5টা, কিন্তু আসলে পেন্টাভ্যালেন্টের ভ্যাকসিন ডোজ কয়টা? 4টা। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ হচ্ছে 4টা। ঠিক আছে, তো দেখো নেক্সট, তাহলে কোন ভাইরাসটা অধিকাংশ হ্যাপাটাইটিস কোন ভাইরাস দেওয়া হয়? হ্যাপাটাইটিস বি ভাইরাস। অধিকাংশ হ্যাপাটাইটিস কোনটা দেওয়া হয়? যে ভাই, অধিকাংশটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, আর বাকি ইনফরমেশনগুলো মনে রাখতে হয়। হ্যাঁ, নিম্নের, এই দেখো কোশ্চেন চলে আসছে, নিম্নের কোন ভাইরাসটা পানিবাহিত? কোনটা? এ আর ই। তো হ্যাপাটাইটিস এ ভাইরাস।
আমরা একটু আগে সলভ করছি হেপাটাইটিস ই ভাইরাস। বাকি তিনটা কি? VCD হচ্ছে রক্তবাহিত, রক্তের মাধ্যমে ছড়ায় একজনের বডি থেকে আরেকজনের বডিতে। হেপাটাইটিস এ না হয়ে আর কি থাকতে পারতো? ই থাকতে পারতো। হেপাটাইটিস এ আর হচ্ছে হেপাটাইটিস ই, এই দুইটা হচ্ছে পানিবাহিত। বুঝছো? ঠিক আছে, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ওই দুইটা কি পানিবাহিত। বাকি তিনটা কি? VCD, বাকি তিনটা কি রক্তবাহিত। ঠিক আছে, তো দেখো নেক্সট সামনে আর সর্বোচ্চ 2টা MCQ আছে, দেখি আমরা সামনে আর কি আছে। ডেঙ্গু জ্বর নির্ণয়ে, দেখো ডেঙ্গু জ্বর নির্ণয়ে কোন পরীক্ষাটির ভূমিকা নেই? ডেঙ্গু জ্বর প্রথম যে ভাইরাস দেওয়া হয় নাম কি? ডেঙ্গু ভাইরাস। আরেক নাম কি? ফ্লাভি ভাইরাস। ডেঙ্গু ভাইরাস বা ফ্লাভি ভাইরাস। ডেঙ্গু রোগ নির্ণয়ে কোন পরীক্ষাটার ভূমিকা নেই? দেখো ডেঙ্গু শনাক্তকরণের জন্য কি কি করা হয়? 1 নাম্বার প্লাটিলেট কাউন্ট করে, প্লাটিলেট কাউন্ট করার জন্য একটা টেস্ট দেয়, প্রায় সময় দেখবা কারো যদি ডেঙ্গু হয় CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। 2 নাম্বার অ্যান্টিবডি টেস্ট করে, NS1 অ্যান্টিজেন, IgG IgM অ্যান্টিবডি টেস্ট। বুঝছো? যেটাকে একসাথে বলে সেরোলজি পরীক্ষা। প্লাটিলেট কাউন্ট দেখে, আরেকটা কি? সেল কালচার। তাহলে কয়টা টেস্ট? মেইনলি 3টা, সেরোলজি, প্লাটিলেট পরীক্ষা, আরেকটা কি বললাম? সেল কালচার। সেরোলজি, তাহলে দেখো সেরোলজি, প্লাটিলেট পরীক্ষা, সেল কালচার। তাহলে বাকি আছে কি? আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম ডেঙ্গু রোগ নির্ণয়ে কোনো ভূমিকা নেই। ডেঙ্গু রোগ নির্ণয়ে কি নাই? কোনো ভূমিকা নাই। সেরোলজির মধ্যে কি দেখে? একটা অ্যান্টিজেন দেখে, NS1 অ্যান্টিজেন, NS1 অ্যান্টিজেন। সেরোলজির মধ্যে কি দেখে? NS1 অ্যান্টিজেন। আর IgG IgM এই দুটো হলো অ্যান্টিবডি টেস্ট। IgG IgM এই দুটো হচ্ছে কি? অ্যান্টিবডি টেস্ট। আর NS1 কি? অ্যান্টিজেন টেস্ট। তাহলে কোন টেস্টের ভূমিকা নেই? আলট্রাসোনোগ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা এরকম করে আসতে পারে। বুঝছো? HBsAg কেন করা হয়? যে HBsAg করা হয় ভাইয়া হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়। বুঝছো? HBsAg কেন করে? হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের জন্য। HBsAg করা হয় হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? হেপাটাইটিস বি ভাইরাস নির্ণয়ের জন্য কোন টেস্ট করে? HBsAg। আর ডেঙ্গু নির্ণয়ের জন্য কয়টা? 3টা, সেরোলজি পরীক্ষা, সেল কালচার, প্লাটিলেট কাউন্ট। দেখো আমাদের অণুজীবের আজকের জন্য ভাইরাস টপিক্সের লাস্ট MCQ। ঠিক আছে, তো দেখো ভাইরাস টপিক্সের লাস্ট MCQ, ডেঙ্গু রোগের চিকিৎসার অংশ 9 কোনটি? ডেঙ্গু রোগের চিকিৎসার অংশ 9 কোনটি? দেখো ডেঙ্গু হইলে কি কি প্রবলেম হয়? জ্বর প্লাস শরীর ব্যথা, মেইনলি তো এই দুইটাই, জ্বর প্লাস শরীর ব্যথা। তো সাথে কি অনুচক্রিকা কমে যায়, তো অনুচক্রিকা কমার কারণে কি কখনো ব্লিডিং হইতে পারে। আমরা জানি ডেঙ্গু 3 প্রকার, সাধারণ ডেঙ্গু জ্বর, ওইখান থেকে একটু জটিল হইলে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, অথবা খুব ভয়ঙ্কর অবস্থা হইলে ডেঙ্গু শক সিনড্রোম। বুঝতে পারছো? ডেঙ্গু শক সিনড্রোম। তো দেখো ডেঙ্গুর চিকিৎসার অংশ 9 কোনটি? মনে রাখবা, এই জ্বর আর শরীর ব্যথা কমানোর জন্য যে ওষুধ দেওয়া হয় তার নাম হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল। কখনো যদি অনুচক্রিকা অনেক কমে যায় তখন কি করতে হয়? আরেকজনের বডি থেকে প্লাটিলেট দেয়, যাকে বলে প্লাটিলেট ট্রান্সফিউশন। প্লাটিলেট ট্রান্সফিউশন। আবার দেখো ডেঙ্গুর আরেকটা ট্রিটমেন্ট কি করে? তরল খাবার দেয়। কেন তরল খাবার দেয়? যেন তাড়াতাড়ি অনুচক্রিকা তৈরি হয়। তাহলে ভাই বাদ পড়লো কোনটা? অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন নেবার এবার কখনোই দেওয়া যাবে না। দেখো ডেঙ্গু হইলে এমনিতেই কিন্তু অনুচক্রিকা কমে যায়, অনুচক্রিকা কমা মানে কি? ব্লিডিং হয়। তো অ্যাসপিরিন কি করে জানো? ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায় দেয়। তো অ্যাসপিরিন নিজেই ব্লিডিং টেন্ডেন্সি বাড়াচ্ছে। অ্যাসপিরিন যদি দাও ডেঙ্গু রোগীর কি ব্লিডিং হয়ে সিভিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ ভাইরাসের যত ইম্পর্টেন্ট MCQ ছিল ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করে দিছি। আর আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে যে মোটামুটি 40-50টার মতো MCQ কমপ্লিট করছি, ব্যাপারটা এরকম না। আমরা এই 40টা MCQ এর সাথে ভাইরাসের মোটামুটি MCQ রিলেটেড যা আসতে পারে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে গেছে।